রাত তখন 11:40। সানি, আশিক, জিসান নামে তিনজন যুবক মদের আড্ডায় থেকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। এরই মধ্যে তারা হঠাৎ করে তাদের সামনে দেখতে পায় কে যেন রাস্তার ঠিক মাঝে বাইক নিয়ে বসে আছে। পরনে তার কালো পোশাক, বাইকের ওপর আরাম করে বসে বসে সিগারেট টানছে। জিসান একটু এগিয়ে যেতেই আগন্তুকের বাইকের সামনে হর্ন বাজায়, কিন্তু আগন্তুক বাইক থেকে নামে না। এটা দেখে সানি বাইক থেকে নেমে আগন্তুকের সামনে যেয়ে দাঁড়ায়। তার ঠোঁটে থাকা সিগারেটটা টানতে থাকে আর বলতে থাকে, কি সমস্যা তোর? রাস্তার মাঝে বাইক নিয়ে বসে আছিস কেন? সামনে থেকে সর, এখন কোনো ঝামেলা করবো না। মাথা ঠান্ডা আছে, গরম করতে চায় না। কথাটা বলে সানি বাইকে যেয়ে বসবে, এমন সময় আগন্তুক জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, কিরে, চলে যাস কেন? এসেছিলাম তো তোদের সাথে একটু খোশ গল্প করতে। এই মাঝরাতে তোর সাথে বসে বসে গল্প করব আমরা। তোর সামনে থেকে এত রাতে এখানে ঝামেলা করতে চাই না। এ কথা শুনে আগন্তুক হো হো করে হেসে বলে, রাতের আগন্তুক শুধু রাতেই গল্প করার জন্য আসে। দিনের বেলা তাদের অস্তিত্ব থাকলেও মানুষের ভিড়ে চেনা যায় না। দেখ ভাই, তুই রাস্তা থেকে বাইকটা সরা। তুই কালকে সকালে এসে আমাদের সাথে গল্প করিস। আগন্তুক এবার বেশ গম্ভীর গলায় বলতে থাকে, রাব্বির মায়ের গায়ে কে প্রথম হাত দিয়েছিস? কথাটা শুনে একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছে। এইবার সবাই বাইক থেকে নেমে দাঁড়ায়। জিসান কোমরে হাত দিয়ে গালি দিয়ে বলে, কেন রে, কি হয়েছে? হাত দিয়েছি বলে এই সালি প্রেসারের জন্য তুই এখন আমাদের জিজ্ঞাসাবাদ করবি? আগন্তুকের যেন কথা সহ্য হয় না, তাই সে আবারও বলে, তোদের মধ্যে থেকে কে প্রথম হাত দিয়েছিস সেটা বল। সানি বুক ফুলিয়ে সামনের দিকে এগোতে এগোতে বলে, আমি দিয়েছি হাত প্রথমে। কি করবি কর, দেখি সাহস কত তোর। কথাটা বলতে দেরি, কিন্তু আগন্তুক তার পেছন থেকে .30 রিভলভারটা বের করে সানির পায়ে গুলি করতে দেরি হলো না। পরিবেশটা এখন বেশ থমথমে, চারপাশে পিনপিন নীরবতা, দূরে দূরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় চারপাশ ভরে গেছে, কারো মুখে কোনো কথা নেই। আগন্তুক এইবার বেশ জোরে বলে, কেন তোরা রাব্বির মায়ের সাথে এমন করেছিস? জিসান ভয়ে ভয়ে বলতে থাকে, খুব বড় একটা পার্টি ছিল, ওকে নিয়ে গেলে আমাদের অনেক লাভ হতো, কিন্তু সালি আসছিল না, তাই জোর করে তুলে আনছি। আর তোর এই বেসামাকির জন্য এত দরদ কেন? নাকি তুই সেদিনকার কাস্টমার ছিল? কথাটা জিসান বলা মাত্রই একটা গুলির শব্দ হয়। এইবার আর কারো পায়ে গুলিটা লাগেনি, সোজা জিসানের কপালে লাগে। জিসানের দেহটা নিস্তেজ হয়ে গেছে। এটা দেখে আশিক চিৎকার দিয়ে পেছন থেকে গান বের করে আগন্তুককে গুলি করতে যাবে, এর আগেই পরপর দুটো গুলি করার শব্দ হয়। 100°C তাপমাত্রায় দুটো বুলেট যে আশিকের বুকের ডান পাশে লাগে। আশিকের দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। সে শেষে একটা কথাই বলে, সানি, তুই পালিয়ে যা, এ তোকে মেরে দিবে, চলে যা। সানি এবার খোঁড়াতে খোঁড়াতে আগন্তুকের পায়ে পড়ে যায় আর বলতে থাকে, ভাই কে আপনি? আমাদের সাথে এমন করছেন কেন? ওদের মেরে দিচ্ছেন কেন? আমাকে ছেড়ে দিন ভাই। কথাটা বলেই জোরে জোরে কান্না করতে থাকে। এই কথা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে হাসতে বলে, আমি কোনো এক অশান্ত শহরের শান্ত মাইন্ড গেমার, তোদের কিভাবে ছেড়ে দেই বল? আজ সেটা ছোট্ট হোক কিংবা বড়, তার সম্মান করতে হবে। ছোট কাজ থেকে মানুষের জীবনের যাত্রা শুরু হয়। কিন্তু তোরা কি করলি? থাক, তা আর নাই বলি, কিন্তু দুঃখের কথা হলো তোকেও এখন মরতে হবে। আমি এই শহর থেকে চলে যাব, আমাকে মাফ করে দেন দয়া করে। আগন্তুক সানির দিকে রিভলভারটা তাক করে, যেন ট্রিগারটার চাপ দিলেই গরম বুলেটে সানির কপালটা ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যাবে। সানি সময় নষ্ট করে না, হুট করে আগন্তুকের থেকে গানটা নিয়ে নেয়। কোনো মতে এক পায়ের ওপর ভর দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে। একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে টানতে বলতে থাকে, শত্রুকে কখনো সামনে রেখে বেশি কথা বলবে, এতে তোরই সময় নষ্ট হবে। পিস্তল এমন একটা জিনিস, এটা যার হাতে থাকবে সেই রাজা। শোন, এতক্ষণ কান্নাকাটি করার একটাই কারণ, তোর সময় নষ্ট করা আর মাথাটাকে একটু চাপ মুক্ত করা। তোর উপরে যাওয়ার সময় চলে এসেছে। কথাটা বলে সানি আগন্তুকের মাথা তাক করে, কিন্তু অবাক করার বিষয় আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে। সানি রেগে বলে, কি রে, এমন পাগলের মতো হাসছিস কেন? ভয় পেয়ে পাগল হয়ে গেলি নাকি? আগন্তুকটা ঠোঁটের কোণায় হাসি রেখেই বলে, শোন, তোকে একটা কথা বলি,
বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। তেমনই তোর সাথে একটু মাইন্ড গেম খেলবো। সানি আর সময় নষ্ট করতে চায় না, তাই সে ট্রিগারে চাপ দেয়, কিন্তু কোনো গুলি বের হলো না। 2-3 বার চাপ দিয়েছে, কাজ হচ্ছে না। এটা দেখে আগন্তুকটা হাসতে হাসতে বলে, বললাম তো, তুই যদি মাইন্ড গেমার হোস তাহলে আমি মাস্টার মাইন্ড গেমার। এখানে ছোট্ট একটা গেম খেললাম তোর সাথে। পিস্তলে কোনো বুলেট নেই, আমি আগে থেকে বের করে নিয়েছি। জানতাম তুই এমন কিছু একটা করবি বাঁচার জন্য। এটা বলে আগন্তুকটা নিচ থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। সানিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পায়ের বুট থেকে একটা গান বের করে, পরপর 4টে গুলি করে। গরম বুলেটে সানির কপালটা ভেদ করে বেরিয়ে আসে, আর 3টে বুলেট তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়ে। চারদিকে জোনাকি পোকারা নিভু নিভু করে জ্বলছে। হিমের হাওয়ায় পরিবেশটা মনোরম হয়ে উঠেছে, কিন্তু চারপাশে রক্তের গন্ধে ম করছে। পরিবেশটার সাথে রক্তটা মিলছে না। হয়তো কিছুক্ষণ পর রাস্তার কুকুরগুলো লাশগুলো খুপড়ে খুপড়ে খাবে। আগন্তুকটা মুখে সিগারেটটা ফেলে বাইকে এসে বসে আর নিঃশব্দ আধারে মিলিয়ে যায়। শহীদুল্লাহ হলের পাশ থেকে 3টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই লাশ বা কারা এই খুনগুলো করেছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশের বক্তব্য তারা আসামিদের ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করবে। এই হত্যাকাণ্ডেরটি তদন্ত চালাচ্ছে সুনীল দাস ও তার দলের কিছু সদস্য। এই ছিল সকাল 8টার খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটা দেখে চায়ের দোকান থেকে বেরিয়ে যায় রাফি আর জোরে জোরে হাসতে থাকে। রাস্তার অনেকেই রাফিকে দেখে বলছে মনে হয় পাগল হয়ে গেছে। রাফি মনে মনে বলতে থাকে রাব্বির মার সাথে জোরাজুরি করার শাস্তি ছেলেগুলো পেয়েছে। শহরে কি হচ্ছে এগুলো কিছুই বুঝে উঠতে পারছে না সুনীল দাস। প্রফেশনের দিক দিয়ে তিনি একজন পুলিশ অফিসার, যিনি কি না সবাইকে ব্যবহার করে নিজের মাইন্ড গেম খেলে। কিন্তু কিছুদিন যাবৎ ধরে শহরে এমন অবস্থা লক্ষ্য করে ওনার মনে হচ্ছে নতুন কোনো ভয়ঙ্কর আগন্তুকের আগমন ঘটেছে শহরে, যার মাইন্ড গেমের গুটি হয়ে গিয়েছেন তিনি নিজেই। বর্তমানে খুনগুলোর ধরন ভিন্ন হলেও খুনি একজনই। কেননা খুনি খুন করার পর কোনো না কোনো প্রমাণ রেখে যায়, যেটা দেখে বোঝা যায় যে এর আগের খুনটাও সেই করেছে। কে এই খুনি, কেনই বা সে এমন করে খুন করছে, একেবারেই ভেবে পাচ্ছে না সুনীল সাহেব। স্যার, ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। হঠাৎ সাইফুলের কথায় ধ্যান ভাঙে সুনীল সাহেবের। তিনি সাইফুলের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে থাকে। রিপোর্টে আসছে খুন যে করেছে সে ভিকটিমদের থেকে কিছু দূরত্ব রেখেই গুলি চালিয়েছে, আর ওরা মরার আগে মদ পান করেছিল। রিপোর্টে এর বেশি আর কিছু লেখা নেই। কিছুদিনের মধ্যে শহরে অনেক কিছু হয়ে গেছে। সুনীল সাহেব কাঁচা খেলোয়াড় নয়, তিনি চায় খুনির সাথে মাইন্ড গেম খেলতে, কিন্তু তিনি এখনো বুঝে উঠতে পারছেন না যে কে আসল খুনি। গতকাল রাতেই এমন একটা ঘটনা ঘটার জন্য পুলিশের কড়া নির্দেশ যে সমস্ত ভার্সিটিগুলিতে অর্ধেক ক্লাস করিয়ে ছুটি দিতে হবে। রাফি ভার্সিটিতে এসে সোজা যেয়ে আম গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে খালি হাতে রাব্বি আসে, এসেই রাফির পাশে বসে। রাফি লক্ষ্য করল না আজকে রাব্বির চেহারায় অন্য দিনের চেয়ে অধিক হাসি ফুটে উঠেছে। রাফি শব্দ করে কাশছে, তার দিকে রাব্বির সন্দেহ দৃষ্টিতে তাকায়। রাফি সেটা বুঝতে পেরে বলে, কিরে, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখিস? কই কিছু না তো। মনে হয়তো সন্দেহের দৃষ্টিতে চেয়ে আছিস, ব্যাপার কি? তেমন কিছু না। গতকাল যখন তোমাকে বলেছিলাম ওরা 3জন আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে, তখন তুমি বলেছিলে তারা কেউ বাঁচবে না। ঠিক তাই হলো, ওরা 3জনের একজনও বেঁচে নেই। তো এই জন্য আমার দিকে এইভাবে তাকিয়ে থাকবি? দেখতেছি। আমাকে দেখে তোর কেমন মনে হয়? আমি তোমার চেহারা দেখে মনে হয় তুমি একটা মুরগি কাটতে গেলেও তোমার হাত কাঁপবে। কথাটা বলে রাব্বি হিহি করে হাসতে থাকে। তবে আমার মনে একটা প্রশ্ন, যে কেউ এই খুনগুলো করেছে তাকে তো আবার ধন্যবাদ দিতে হবে। রাফি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে ক্লাসের দিকে চলে আসে। স্যার ক্লাসে ক্লাস করাচ্ছিল। হঠাৎই স্যার একটা প্রশ্ন করে ফেলে। প্রশ্নটা হলো যে, ধরো তুমি তীব্র জ্বরে আক্রান্ত, তোমার মনে হয় ঠান্ডা অনুভব করছো, কিন্তু অন্য কারো কাছে তোমার শরীরটা গরম মনে হয় কেন?
ক্লাসে অনেকেই একে অপরের দিকে চাওয়াচাই করছে। কি হতে পারে উত্তর? প্রথম বেঞ্চ থেকে সবারই একই উত্তর, তারা কোনো সময় এমন প্রশ্ন শোনেনি। শেষের বেঞ্চে রাফি মাথাটা নিচু করে বসে আছে। এবার রাফির পালা। স্যারের প্রশ্নের জবাব তার কাছে আছে। সে মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায়, কিন্তু কিছু বলে না। স্যার রেগে বলে, তোমাকে কি আবার প্রশ্নটা করব, নাকি এমনভাবেই দাঁড়িয়ে থাকবে? উত্তর জানা না থাকলে বলো। রাফি মাথাটা নিচু করেই বলতে শুরু করে, স্যার, প্রশ্নটা সবার কাছে কঠিন মনে হলেও আমার কাছে মনে হচ্ছে সহজ। তীব্র ঝড়ে আক্রান্ত ব্যক্তির শরীরে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা অপেক্ষা বেশি থাকে, যার কারণে শরীর থেকে তাপশক্তি পরিবেশে সঞ্চারিত হয় এবং আমার নিচে ঠান্ডা অনুভব হয়। কিন্তু অন্য কেউ জ্বরে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তার শরীরে তাপ প্রবাহিত হয়, যার ফলে আমাদের কাছে এমন মনে হয়। এতটুকু বলে রাফি থামে, মাথাটা উঁচু করে দেখে অনেকেই অবাক দৃষ্টিতে চেয়ে আছে। স্যার বলে, সঠিক উত্তর। আশা করি আরও ভালো করে পড়াশোনা করবে। রাফি ছেলেটা অন্যরকম, ভার্সিটির সবচেয়ে গরিব ছেলে। সে তাই সবাই তাকে অনেক অপমান করে, কিন্তু সে সব মাথা পেতে নেয়। সবাই ক্লাস করে বের হয়ে যায় আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আর ক্লাস হবে না আজ, কিছুক্ষণ পর ছুটি হয়ে যাবে। তাই আজ আকাশটা মেঘলায় আচ্ছন্ন হয়ে গেছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে কোনো তারা নেই, মনে হচ্ছে মেঘের কালো আবরণে ঢেকে গেছে পুরো আকাশটা। চারদিকে হাওয়া বইছে, মনে হচ্ছে কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে যাবে। রাফি দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছে, আর অন্য পাশে নুসরাত দোলনায় বসে বসে মোবাইল চালাচ্ছে। বলে রাখা ভালো, নুসরাত হচ্ছে ঢাকার সবচেয়ে ধনী পরিবারের মধ্যে এক পরিবারের মেয়ে। প্রতিদিন ভার্সিটিতে সে রাফির সাথে খারাপ ব্যবহার করে, আর রাফি সেগুলো মাথা পেতে নেয়। কেননা রাফি নুসরাতদের বাসায় থাকে, তাই কিছু বলার সাহস পায় না রাফি। সবসময় মাথা নিচু করে চুপচাপ থাকে। বাতাসে নুসরাতের চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। সে বিরক্ত হয়ে বারবারই ঠিক করে নিচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মনটা খুবই খারাপ। গরিবদের পছন্দ করে না, গরিবদের সাথে মিশতে সংকোচ বোধ করে। রাফি এগুলো দেখছে আর ভাবছিল, কিন্তু সে এই মায়ায় পড়তে চায় না। সে মনে করে এই একাকিত্ব থাকাটাই সর্বোত্তম, কারণ সবাই বিশ্বাসঘাতকতা করলেও একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। তাই রাফি সব সময় একা একা থাকতে পছন্দ করে। রাফি ছেলেটা গরিব হলেও মনটা তার ভালো, কেননা সে সব সময় সবার সাথে বিনয়ী আচরণ করে। ওর সাথে ভার্সিটির সকলে কত মজা করে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না, সব মাথা পেতে নেয়। গত 3 দিন আগে একটা ঘটনা ঘটে। নুসরাত সেটা মনে করে আবারও ভাবতে থাকে। 3 দিন আগের ঘটনা? নুসরাত, স্নেহা, রিয়া, সামিয়া, সজীব, রিয়দ, সোহাগ, আয়ান, রিয়াজ বসে আছে গাছতলায়। আয়ান খুব ভালো গান গাইতে পারে, তাই সে গিটার দিয়ে সুর তুলতেছিল। এমন সময় সামনে দিয়ে রাফি চলে যেতে থাকে। সজীব হাতের ইশারায় আয়নের গিটার বাজানো বন্ধ করে। সজীব রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফিনা সাফি, কি যেন তোর নাম? যাই হোক, এই দেখে আয়। রাফি চাচ্ছিল না আজ ওদের হাতে র্যাগ হতে, তাই সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই সজীব তাকে ডাক দেয়। বাধ্য হয়ে রাফি ওদের সামনে আসে। কিরে, তোকে না একদিন বলেছিলাম বড় ভাইদের সালাম দিতে? আসসালামু আলাইকুম ভাইয়ারা আর আপুরা, সবাই জবাব দেই। এবার রিয়া বলে, সজীব, চল আজ খ্যাতটার সাথে একটা গেম খেলি। খেলবো পরে। এখন তুই এটা বল, নুসরাত দে বাড়িতে কেন থাকিস? রাফি সোজা উত্তর দেয়, আঙ্কেলই আমাকে থাকতে দিয়েছে, তাই থাকি। উনি যেদিন যখন বলবে আমি সেদিনই চলে যাব। এটা বলতে দেরি, কিন্তু রাফির বাম গালে একটা চর পড়তে দেরি হয় না। রাফি কথাটা শুনে সজীব দাঁড়িয়ে চর মারে। এটা দেখে রিয়াজ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু রাফির চোখের ইশারার কারণ কিছু বলতে পারে না। সবাই এটা লক্ষ্য করেছে যে রিয়াজ রাগ করে উঠে দাঁড়িয়েছিল। এখন আমাদের সামনে দিয়ে প্রথম যে মেয়ে যাবে তাকে ওই ক্ষেতটা প্রপোজ করবে। রাফি মাথাটা নিচু করে আর চোখে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ বলে, এই এগুলা বাদ দাও, ও পড়বে না। এছাড়া আমরা তো এখন আয়নের গান শুনবো, বাদ দাও তোমরা। এই তুমি যাও, তুমি। সবাই দেখতে পাচ্ছে রিয়াজ কথাগুলো বলতে বলতে ঘেমে গেছে। মনে হচ্ছে সামনে কোনো আতঙ্ক দাঁড়িয়ে আছে। রিয়াজের চোখে ভয় বিরাজ করছে, যা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু সবার মাথায় আসছে না যে রিয়াজ রাফিকে দেখে ভয় পাবে কেন। খ্যাত ছেলেটাকে রিয়াজ ভয় পাবে সবাই ভাবতে থাকে।
রাফি মাথাটা নিচু করে মুচকি একটা হাসি দেয়। সবাই দেখতে না পেলেও নুসরাতের চোখ এড়ালো না। নুসরাত ভাবতে থাকে ছেলেটা তো খুবই রহস্যময়। এর মধ্যে সজীব বলে, রিয়াজ পরে গান শুনতে পারবো, এখন এই খ্যাটটা প্রপোজ করবে। এই দেখ জান্নাত আসে, যা তুই যে প্রপোজ করবি। জান্নাত নুসরাতদের সাথে একই ক্লাসে পড়ে। তার বাবা রাজনৈতিক দলের নেতা। জান্নাত 3য় বর্ষের ক্লাসের টপার এবং খুবই ভদ্র আর রাগী মেয়ে, তাই কোনো ছেলে তার পিছু লাগে না ভয়ে। রাফি মাথাটা নিচু করে একবার জান্নাতের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলে, ভাইয়া আমাকে অন্য কিছু দেন, এটা আমি করতে পারবো না। যা বলছি, নয়তো আজ তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। ওই দিন তো ভার্সিটির সবাই তোকে খালি গায়ে দেখেছে, আজ কিন্তু রাস্তার সবাইকে দেখাবো। তবুও রাফি তার নিজের জায়গা থেকে সরে না। এটা দেখে সজীব রাফির শার্টের কলার ধরে টানতে টানতে গেটের দিকে নিয়ে যাচ্ছে। সবাই তাদের পিছু পিছু যায় দেখতে সজীব রাফির সাথে আজ কি করে, কিন্তু কেউ সজীবকে থামাতে পারে না। রাফির মনে হচ্ছে এই সময় তাকে কেউ যদি বাঁচাতো তাহলে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসবে না, কারণ সে গরিব খ্যাত। রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। সবাই রাস্তায় এসে দেখে কিছু পুলিশ তদন্তের জন্য ইনফরমারদের খুঁজছে, আর একটা অফিসার গাড়িতে হেলান দিয়ে মাথাটার ওপরে দিকে করে তাকিয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। এই তুমি এভাবে ছেলেটাকে রাস্তায় শার্টের কলার ধরে টানছো কেন? রাফিকে যখন সজীব একেবারে ধরে রাস্তায় নিয়ে আসছিল তখনই পুলিশ অফিসারটা সজীবকে কথাটা বলে। রাফি পুলিশ অফিসারটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিয়াজ এগুলো দেখতে না পেলে সেখানে চলে আসে। এবার সজীব বলে, আপনাকে বলতে হবে না, আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনারা আপনাদের কাজে মন দিন, এগুলো না দেখলে হবে। পুলিশ অফিসারটা সিগারেটের টানছে আর দেখছিল সজীব কি করে রাফির সাথে। কিন্তু সজীব যখন রাফির শার্টের 2টা বোতাম খুলে 3 নম্বরটা হাত দিবে তখনই কেউ সজীবের হাতটা ধরে টান দেয়। সবাই সেই দিকে তাকায়, দেখে পুলিশ অফিসারটা সজীবের হাতটা টান দিয়েছে। সজীব এটা দেখে তার হাতটা ছাড়িয়ে অফিসারের কলার টান দিয়ে ধরে। সবাই অবাক হয়ে চেয়ে আছে সজীবের দিকে। কি করে সে পুলিশ অফিসারের কলারে হাত দেয়। সজীব কিছু বলার আগেই অফিসারটা সজীবকে সজোরে একটা চড় মারে। চড় খেয়ে সজীব নিচে পড়ে যায়। অফিসার সাইফুলকে ডাক দিয়ে বলতে থাকে, এই বেয়াদব ছেলেটাকে থানায় নিয়ে চলো। এটা শুনে সজীব বলতে থাকে, কার এত বড় সাহস আমাকে লকআপে ঢুকাবে? আমি মেয়রের ছেলে, আমার বাবা জানতে পারলে তোদের কাউকে ছাড়বে না। অফিসার আবারও সজীবকে টেনে তোলে, চড় মারে। অনেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে রয়েছে, কেন একটা খ্যাত ছেলের জন্য অফিসারটা এমন করলো। রাফি তার শার্টের বোতামগুলো লাগিয়ে চোখের চশমাটা ঠিক করে অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। নুসরাত ভাবতেও পারছে না রাফির সাথে এমন হওয়াতে পুলিশ তাকে নিয়ে চলে যাবে। আর এটাও দেখেছে যে রাফি অফিসারটার দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছে। নুসরাত ভাবছে কে এই রাফি, আবার সময়তে সময়তে মুচকি হাসে। পুলিশগুলো সজীবকে নিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমানে মনে হচ্ছে অবিশ্বাস্যকর, রাফির সাথে সজীব এমন করাতেই পুলিশ অফিসারটা রেগে সজীবকে নিয়ে চলে যায়। সামান্য ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে যাবে নুসরাত ভাবতেও পারছে না। রাফির সাথে কি পুলিশ অফিসারটার কোনো সম্পর্ক আছে? নুসরাত আর কিচ্ছু ভাবতে পারছে না। হালকা হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, তাই নুসরাত ছাদ থেকে নেমে যায়। রাফি আজ ভিজবে, অনেক ভিজবে সে। আজকের ঘটনাটা নিয়ে বেশ চিন্তিত সে। যদি ঠিক সময় করে পুলিশ অফিসারটা না আসতো তাহলে কি হতো ভাবতে পারছে না রাফি বৃষ্টির দিনই এই শহরে আসে, আর পরের দিন থেকেই তার জীবনটা বদলে যায়। ভাবতেই তার ঠোঁটের কোণে নিঃশব্দে হাসি ফুটে ওঠে। বর্ষার কালো মেঘের অবসান ঘটে আজ হালকা বৃষ্টি হচ্ছে। ব্যস্ত শহরটা বৃষ্টির কারণে থেমে নেই, যে যার মতো কাজ করে যাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। সব জায়গায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, কে কার আগে যেতে পারে এটা প্রতিযোগিতা মাত্র। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। পাশের বাসায় কেউ মারা গেলেও তাকে দেখার সময় এখন কারো নেই। বর্তমান পৃথিবীতে টাকাই সব। টাকার বিনিময়ে ক্ষমতা আর সততা দুটোই কিনা যায়। কেউ কেউ তো মনে করে সৃষ্টিকর্তার পর দ্বিতীয় সৃষ্টিকর্তা হলো এই টাকা। টাকাবিহীন মানুষ পথের ধুলোর ন্যায়। মানুষ ছুটছে টাকার পেছনে আর টাকা ছুটছে তার পেছনের। কথাটা
গোলমেলে হলেই এটাই বাস্তব। দুপুর 1:15। নুসরাত থানার বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। সে কোনো দিন থানায় আশেপাশেও যায়নি, কিন্তু আজ রাফি ছেলেটার সম্পর্কে জানার জন্য সে থানায় আসছে। নুসরাত ভেবে পায় না হঠাৎই অচেনা ছেলের সম্পর্কে জানার জন্য তার কেন এমন আগ্রহ। সে আর কিচ্ছু না ভেবেই থানায় প্রবেশ করে। অনেক অফিসাররা নুসরাতের দিকে চেয়ে আছে। তারা সবাই আগ্রহের দৃষ্টিতে চেয়ে আছে, কেননা এই মেয়ে থানায় এসেছে। নুসরাত যে একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করে, স্যার, কালকে এই থানাতে একজন অফিসার মেয়রের ছেলেকে ধরে নিয়ে এসেছে। ওই স্যারের কেবিনটা কোনটা? কনস্টেবলটা বলে। কেন, ওনাকে কি প্রয়োজন? কোনো কেস লিখতে আসছেন? তাহলে আমাকে বলেন। প্লিজ বলেন, ওনার কেবিনটা কোনটা? ওনাকে আমার খুবই প্রয়োজন। কনস্টেবল কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে বলে, ওই যে বাম পাশের কেবিনটা রাজ স্যারের। নুসরাত কনস্টেবলটাকে ধন্যবাদ দিয়ে রাজের কেবিনের দিকে চলে আসে। স্যার, ভিতরে আসতে পারি? রাজ বসে বসে মনোযোগ দিয়ে কিছু ফাইল দেখছিল। তখনই কেউ কথাটা বলে। রাজ সামনে চেয়ে দেখে একজন মেয়ে ভেতরে আসার জন্য অনুমতি চাইছে। প্লিজ আসেন। নুসরাত ভেতরে যেয়ে অনুমতি নিয়ে বসে। রাজ আবারও বলে, ম্যাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনার কাছে আসছি একজনের সম্পর্কে জানার জন্য। জি বলেন, কার সম্পর্কে জানতে থানায় এসেছেন? স্যার, গতকালকে আপনি আমাদের ভার্সিটি থেকে একজনকে ধরে নিয়ে এসেছেন, যার নাম সজীব। রাজ একটু রাগান্বিত হয়ে বলে, ওই বেয়াদব ছেলেটার ইনফরমেশন জানার জন্য এসেছেন? রাজের রাগ দেখে নুসরাত একটু ভয় পেয়ে বলে, আসলে স্যার, ও সম্পর্কে জানতে চাই না। তাহলে? স্যার, সজীব যে একটা ছেলের শার্টের কলার ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসেছিল, তার সম্পর্কে জানতে চাই। রাফিকে আপনি চিনেন কিভাবে? আপনার কি কোনো আত্মীয় হয়? ওই ছেলের নাম রাফি। আমি তো ওকে এই প্রথম দেখলাম। আর সে আমার আত্মীয় হতে যাবে কেন? আর ওই দিন সজীব রাফির সাথে এমন করলো কেন? আসলে স্যার, রাফি গরিব আর আনস্মার্ট, তো তাই রাফিকে সবাই অপমান করে। ওই দিন সজীব রাফিকে একটা কাজ দিয়েছিল, রাফি সেটা করবে না বলেছে, তাই এমন করেছে। ও আচ্ছা, তা আপনার আরও কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন। নুসরাত থানার বাইরে এসে মন খুলে শ্বাস নিতে থাকে। তার মনে হচ্ছে এখন খুবই শান্তি। সে আবারও ভার্সিটিতে চলে আসে। আজ রাফির সাথে কেউ কোনো ঝামেলা করেনি, তার সাথে কেউ কোনো কথাও বলেনি। এতে রাফির মনে মনে একটু খুশি লাগছে। অনুমান বা ধারণার থেকেই সত্য উপত্তি। তাহলে কি রাফির সাথে কেউ আর খারাপ ব্যবহার করবে না? আজ সকাল থেকেই রাফির খারাপ লাগছে। মনে হচ্ছে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। ভাই, আপনি সবসময় একা একা বইসা কি করেন? আপনার কি কোনো বন্ধু নাই? হঠাৎ রাব্বির কথা শুনে রাফির ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে, বন্ধু দিয়ে কি করব? যদি সেই বন্ধু বেইমানি করে, আমি এখন একাকিত্ব থাকি। কারণ একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। আমার যেই পোশাককে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে। তা ঠিক কথা, আমরা তো গরিব। পৃথিবীতে তো গরিবদের কোনো দাম নেই। তা আপনি কি কোনো কাজ করেন না? না, তেমন কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর। আমার সাথে বসে থাকলে লাভ হবে না। রাব্বি কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে না থেকে চলে আসে গন্তব্যে। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল। তখনই তার সামনে দিয়ে দুটো বাইক নিয়ে যার মাস্ক পরা 3টে ছেলে। রাফি সামনে এসে বাইকগুলো থামে। 2টা ছেলে রাফির দিকে আসছে আর একটা ছেলে বাইকের ওপর আরাম করে বসে আছে। 2টো ছেলে এসে রাফিকে বলে, তোর নাম কি রাফি? জি, আমি রাফি। এটা বলতে দেরি, কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মারতে দেরি হয় না। রাফি আর কিচ্ছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। শার্ট ওয়ার্ডের একটা হলদে বাল্বের পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে।
রাফির পরনে সকালের ময়লা শার্ট, কালো প্যান্ট এখন ঘেমে একাকার হয়ে গেছে। ঘামের গন্ধটা খুবই বিশ্রী মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটি ভালোভাবে রাফিকে বাঁধা হয়েছে, মুখ টেপের সাথে এখন চাইলেও চিৎকার দিয়ে পারবে না। সামনে আসবি একটা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টানছে, আর দুটো ছেলে রাফির পেছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে ভেতরে প্রবেশ করে। আসবি পেছনে তাকিয়ে দেখে সজীব আসছে, তা দেখে বলে, দেখ, তুই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস? তুই তো পারবি একে শেষ করতে, আমি সামনে নিতাম সব। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে, সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আসফিকে বলে, আমার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, তবে সামনে বাবার মেয়ের নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করেছে, তাই তোমাকে বললাম। তা ওকে এনে কি কোনো খাতির যত্ন করছো সেটা বলো। পেছন থেকে মাহবুব নামে একটা ছেলে বলে, শালার জ্ঞান ফিরেছে মাত্র, তাই এখনো কিছু করিনি। এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখের থেকে টেপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে শ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে, তোর কারণে সেদিন আমাকে থানায় যেতে হয়েছে, আজ তুই আর বাসায় ফিরতে যেতে পারবি না। এটা আমি ওই দিন থানায় বসে বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা বলে সজীবের মুখের সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই কাশতে শুরু করছে। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ সেখানেই ফিরে আসছে। সজীব হাসি দিয়ে বলে, চিৎকার করে লাভ নেই, এখানে থেকে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর চিৎকার বাইরে কেউ শুনতে পাবে না। সজীব চেয়ারে যেয়ে বসে। শফিক নামে ছেলেটা বলে, শফিক, ওখান থেকে রডটা নিয়ে আয়। শফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রাফির মনে হচ্ছে আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকে তার শেষ দিন। রাফির চোখ দুটো কেন যেন আজ হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক রড নিয়ে এসে রাফির হাঁটুর গোড়ায় বাড়ি মারে। সাথে সাথে রাফি ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাহবুব ছেলেটা তার হাতে স্টিকটা দিয়ে রাফির বাঁ পায়ের হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি ব্যথা সহ্য করতে পারে না, জোরে মা বলে চিৎকার দিয়ে ওঠে। রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝেই শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেল নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হয় না, তাই সে রাফির বড় বড় চুলগুলো শক্ত করে ধরে মুখের কাছে মুখ এনে বলতে থাকে, কিরে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? মৃত্যু ভিতুরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে মিস্টার সজীব। হঠাৎ রাফির তাকে এমন কিছু বলবে সে তা ভাবতেও পারেনি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফি এমন কথা সহ্য করতে না যেন সজীবের, তাই গালি দিয়ে বলে, মাকে তুই বল, তোর গলার স্বর তো আগে এমন ছিল না, বল তুই কে? রাফির এমন কথা সহ্য হয় না যেন সজীবের, তাই গালি দিয়ে বলে। কথাটা বলেই রাফির দু গালে কষে দুটো চড় মারে। রাফি আর কিচ্ছু বলে না, শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে স্টিকটা নিয়ে রাফিকে মারতে যাবে, তখনই রুমের শাটারে কারো ধাক্কানোর শব্দ হয়। সজীব স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আসফির হাতের ইশারায় মাহবুবের ছেলেটাকে যেয়ে শাটারটা উঠায়। শাটারটা ওঠানোর সাথে সাথেই শক্ট হয়ে একটা শব্দ হয়। সবাই পেছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সে রক্ত দিয়ে ঘরটা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে কেউ খুব করে একটা মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনো যেন কি বলতে চাইছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। সারা ঘরে পিনপন নীরবতা, হলদে আলো আর লাল রঙের মিশ্রণে পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করে হাসে। এই হাসির মানে কি কেউ জানে না? সবার মনে ভয় ঢুকে যায়, কেননা হঠাৎ করে রাফির মতো খ্যাত গরিব অসহায় ছেলেটা অচেনার মতো করে আচরণ করছে, কেউ তা বুঝতে পারছে না। আসফির হাতের ইশারায় রডটা নিয়ে শফিক শাটারের কাছে যেয়ে বলতে থাকে, কে বাইরে আসিস? দেখ, ভালোই ভালোই বলছি, চলে যা।
এখান থেকে, নয়তো কেউ জান নিয়ে বাড়িতে যেতে পারবি না। রাফি তাদের অবস্থা দেখে জোরে হেসে দেয়। সজীব যে রাফিকে মারতে যাবে তখনই আর একটা শব্দ হয়। রাফি মুচকি হেসে সামনে তাকিয়ে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে শফিকের পায়ের হাত দিয়ে বসে আছে, তার হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। সজীব আর আশফি ভয় পেয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে আমার সামনে আয়। কাপুরুষের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বাইরের থেকে কোনো শব্দ না পেয়ে আশফি বলে, সজীব রাফির জন্য এইসব হচ্ছে। সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল, একে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। কথাটা বলেই আশফি তার পেছন থেকে গান বের করে রাফির দিকে তাক করে, যেন ট্রিগার চাপ দিলেই রাফির মাথাটা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকি হাসি হাসছে। কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে সামনের থেকে দেখে মাথাটা ঠান্ডা করে বসে আছে। আশফি তার পিস্তলের ট্রিগারে চাপ দিবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আশফির পিস্তল থেকে বের হয়নি, গুলিটা পাশের থেকে করা হয়েছে। গুলিটা যে আশফির হাতের কবজিতে লাগে, আশফির হাত থেকে গানটা পড়ে যায়। সবাই চেয়ে আছে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনে কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিচ থেকে সিগারেট উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জোরে জোরে টানছে আর শব্দ করে হাসে। রাফি কেবল সেই দিকেই চেয়ে আছে। তার কাছে সব কিছু অচেনা মনে হচ্ছে। রাফি যে টেবিলের ওপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। ধোঁয়াগুলো ওপরের দিকে ছাড়তে থাকে। সে নিজেই মাইন্ডটাকে ঠান্ডা করছে। সজীব এবার রাফির দিকে চায়, আরেকবার আগন্তুকের দিকে চায়। রাফি সিগারেট টানছে, এটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই তো খায়নি। বলছে সে কোনো সময় এগুলো খায়নি, কিন্তু আজ আমি নিজের চোখে এটা কি দেখছি? কে এই রাফি? আজ তাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে। আর ভাবছে হঠাৎ কোথা থেকে এই আগন্তুকটা আসছে। সজীব বোকার মতো চেয়ে আছে পাশে। আশফি তার এক হাত আর এক হাতের ওপর চেপে ধরে দাঁড়িয়ে আছে। আগন্তুকটা বেশি কথা না বলে সজীবের পায়ে একটা গুলি চালায়। সজীব চিৎকার দিয়ে ওঠে। রাফির কাছেও আগন্তুকটাকে কেমন যেন অচেনা লাগছে। তবে আগন্তুকটা মাফিয়াদের মতো করে গুলি চালায়, আবার তার স্টাইলটাও কেমন যেন অদ্ভুত। কে এই আগন্তুক? রাফি বুঝতে পারছে না। আজ মনে হচ্ছে এই রকমই বুলেটের বর্ষণ হবে, আর কিছু লোকের চিৎকার, কিন্তু কেউ আসবে না তাদের বাঁচাতে। হয়তো রক্ত আর লাশের গন্ধ, হিংস্র জীবজন্তু এসে খুবড়ে খুবড়ে খাবে তাদের নিধর দেহ। ভাবতেই রাফির সামনে চায়। রুমের ভেতরে আর একটা গুলির শব্দ হয়, কিন্তু এবার আগন্তুকের পিস্তল থেকে গুলি বের হয়নি। সবাই পেছন থেকে শফিক গুলিটা চালায়। কেমন যেন করে সে বসে আছে আধশোয়া অবস্থায়, ডান হাত দিয়ে গুলিটা চালায়। সোজা গুলিটা যেন লাগে আগন্তুকের হাতে। তার হাতের থেকে গানটা নিচে পড়ে যায়। ঘরটা এখন নিস্তব্ধতা বিরাজ করছে। কারো জানা নেই এখানে কে মরবে আর কে বাঁচবে। আশফি এবার একটু শব্দ করে হেসে শফিককে বলে, সাব্বাস বেটা, ভালো একটা কাজ করেছিস। শালা কোথা থেকে এসে আমার লোককে মেরে দিয়ে চলে যাবি? কি ভেবেছিস তুই তোকে ছেড়ে দেবো? শালা বাঞ্চোদ। আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। পাগল হয়ে গেছে মনে হয় লোকটা, কিন্তু সে এতক্ষণ তো ঠিকই ছিল। আশফি বলে, কিরে পাগল হয়ে গেছিস নাকি? এমন ভাবে হাসতেছিস কেন? তবু আগন্তুকটা কিছু বলে না। সজীব বসা থেকে উঠে কোনো রকমে এসে রাফির শার্টের কলার ধরে টানতে টানতে শার্টটা ছিঁড়ে ফেলে। রাফি কিছু বলছে না, শুধু দেখছে সজীব কি করে তার সাথে। মা, তোর জন্য এইসব হচ্ছে, তোকে আজ আমি মেরে ফেলবো। কথাটা বলে কোনো রকমে রাফিকে একটা ঘুষি মারে। রাফি একটু দূরে যেয়ে পড়ে। রাফি মুচকি এসে সজীবকে বলে, সজীব, বাঁচতে চাইলে পালিয়ে যা, নয়তো তোর এমন অবস্থা করবো যে কুকুর পর্যন্ত তোকে দেখে দূরে সরে যাবে। সজীব রাফির কথা শুনে নিচের থেকে স্টিকটা তুলে রাফিকে বাড়ি মারতে যাবে, তখনই রাফি টেবিলের ওপর থেকে আগন্তুকের বড় টুপিটা মাথায় দিয়ে হাতে গানটা নিয়ে সোজা একটা গুলি করে। গুলিটা যে লাগে শফিকের কপালের সাথে সাথে কপাল থেকে রক্ত বের হতে থাকে। রাফি আরেকটা গুলি চালায়, সেটা যে লাগে সজীবের বাম পায়ে। সজীব চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। আগন্তুকটা আবারও হাসে। আশফি
শাটারটা খুলে বের হতে যাবে তখনই আশফির পিঠে যেয়ে একটা গুলি লাগে। আশফি নিচে পড়ে যায়। আশফির দেহটা ছটফট করছে, সে মনে হয় তার যমদূতকে দেখে ফেলেছে। আশফির এমন অবস্থা দেখে সজীব কান্না করে দেয়। রাফি যে সামনের চেয়ারটায় পায়ের ওপর পা তুলে বসে পড়ে, ডান হাতে পিস্তল, বাম হাতে জ্বলন্ত সিগারেট, মাথায় বড় টুপি, সারা শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্তের দাগ। রাফিকে দেখে যে কেউ বলে দিবে সে কোনো মাফিয়া, কিন্তু সে কি আসলেই মাফিয়া? জানা নেই, সব ধোঁয়াশা। সজীব কান্না করতে করতে বলে, ভাই, কে আপনারা? আমাদের সাথে এমন করছেন কেন? আগন্তুকটা উচ্চ স্বরে হাসতে থাকে আর সিগারেটে টানতে থাকে। সে যে চেয়ারে চুপ করে বসে থাকে। রাফি হাতের দিকে গানটা নাড়াচ্ছে আর হাসছে। সজীব, তুই এখন বল, আমাকে এখানে ধরে আনার মানে কি? সজীব একটা ডুব দিয়ে বলে ফেলে, রাফি, ওই দিন তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে, তাই আমি তোমাদের ওপর প্রতিশোধ নিতে এখানে এনেছি। প্লিজ মাফ করে দাও। কথাটা বলেই চিৎকার দিয়ে কান্না করতে থাকে। রাফি মুচকি এসে জবাব দেয়, তোদের উচিত ছিল আমাকে আরও আগে মেরে ফেলার, কিন্তু সবাই যেই ফুলটা করে তোরাও সেই একই ফুল করেছিস। তুই ভার্সিটিতে আমাকে অনেক অপমান করেছিস, তাই বলে আমি সবসময় চুপ করে থাকবো তা আর হবে না। তুই যেমন তোর অপমানের প্রতিশোধ নিতে আমাকে ধরে এনেছিস, এখন আমি আমাকে অপমান করার প্রতিশোধ নেব। তাহলে কেমন হবে গেমটা? সে জোরে জোরে হাসতে থাকে। সজীব অনেক কান্নাকাটি করছে, কিন্তু রাফির কানে যেন এগুলো যাচ্ছে না। সজীব কিছু বলতে যাবে, কিন্তু তা আর বলতে পারে না, কারণ রাফি একটা গরম বুলেট সজীবের মাথায় মেরে দেয়। সজীব নিস্তেজ হয়ে শুয়ে পড়ে। ঘরে এখন পিনপিন নীরবতা বিরাজ করছে। হলদে আলোর নিচে দুজন বসে আছে। পুরো ঘরে রক্তের গন্ধে মম করছে। ফ্লোরে পড়ে আছে 4 জনের লাশ। রাফি মাথার টুপিটা খুলে টেবিলে রাখে, হাতের গানটাও টেবিলে রাখে। আগন্তুকটাকে প্রশ্ন করে, কে আপনি, আর আমাকে এভাবে বাঁচানোর মানে কি? আগন্তুকটা কিছু না বলে জোরে জোরে হাসতে থাকে। কি হলো বলেন, কে আপনি, আর এভাবে হাসতেছেন কেন? এভাবে আগন্তুকটা হাসি থামিয়ে জবাব দেয়, আমি কে সেটা না হয় অজানাই থাক। শুনছি তুমি নাকি অনেক বুদ্ধিমান, তাহলে আমাকে নিয়ে ভাবো। দেখো আমি কে, আসি, আবার দেখা হবে কোনো এক বিশেষ সময়ে। এবার আগন্তুকটা হাসি থামিয়ে জবাব দেয়, বলেই উপরের দিকে সিগারেটের ধোঁয়া ছেড়ে বেরিয়ে পড়ে রুম থেকে। এক সময় দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে যায়। রাফি কেবল চেয়ে থাকে আগন্তুকের চলে যাওয়ার দিকে। রাফি তার ছেঁড়া শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। ব্রেকিং নিউজ, কাল রাতে কে বা কারা যেন মেয়র শহীদ হোসেনের ছেলে সজীব ও তার ছাত্রলীগের নেতা আশফি আর তার 2 জন লোককে মারাত্মকভাবে খুন করে। পুলিশ এখনও বলতে পারছে না যে কে বা কারা খুনটা করেছে। এতক্ষণ শুনছিলেন সকাল 8টার খবর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটা দেখে নুসরাত বসা থেকে উঠে দাঁড়ায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না সজীব মারা গেছে। ফোনটা নিয়ে সে হৃদয়কে ফোন করে, তার ফোন বন্ধ দেখাচ্ছে। আবারও রিয়াজকে ফোন দেয়। কিছুক্ষণ ফোন বাজার পর সে ফোন ধরে কান্না করে দেয়। রিয়াজ কান্না করতে করতে বলে, নুসরাত নসিবকে কারা যেন খুন করে ফেলেছে। আমি তাদের বাসায় আছি, তুই চলে এসো। সবাই এখানে চলে এসেছে। রিয়াজ ফোনটা কেটে দেয়। নুসরাতেরও খারাপ লাগছে। এতদিন চলাফেরা করেছে, তাকে বিরক্ত করেছে ঠিক আছে, কিন্তু তবুও নুসরাতের খারাপ লাগছে। সে রেডি হয়ে চলে যায় সজীবদের বাসায়। স্যার, কোনো ক্লু পাইনি। যেখানে খুনটা হয়েছে সেই এরিয়াটা মেহরাব সাহেবের এরিয়া, তাই ওনার ওপর কেসের দায়িত্বটা পড়েছে। মেহরাব পুরো জায়গাটা পরিদর্শন করছিল। রক্তের পুরো ঘর ছেয়ে আছে, একজন আরেকজনের ওপর পড়া, একজন শাটারের সাথে লেগে আছে। শাটওয়ার্ডের বাল্বটা এখনো জ্বলছে। টেবিলের উপর 2টো সিগারেটের প্যাকেট, ফ্লোরে জুতোর ছাপ স্পষ্ট। এইগুলো দেখছিল মেহরাব। তখনই সাইফুল কথাটা বলে। এবার মেহরাব রেগে বলে, কোনো ক্লু পাওয়া যায়নি মানে কি? কোনি কি কোনো ক্লু রেখে যায়নি? সাইফুল কথাটা শুনে মাথাটা নিচু করে জবাব দেয়, স্যার, এমন কোনো ক্লু পাওয়া যায়নি যেটা দিয়ে আমরা খুনিদের কাছে পৌঁছাতে পারবো। স্যার, 6টা বোতাম পাওয়া গেছে, কিন্তু সবগুলো রক্ত লেগে আছে। মেহরাব আর কিছু ভাবতে পারছে না। এটা কি করে সম্ভব? খুনি কোনো প্রমাণ রেখে যায়নি? তাহলে এই খুনের পেছনে কার হাত থাকতে পারে? সজীব আর আশফি কি খুনির প্রধান টার্গেট ছিল?
যদি সজীবের শত্রু থাকে তাহলে সে আবার আশফিকে মারল কেন? সজীব আর আশফি এরা দুজন একসাথে হলো কিভাবে? একজন ভার্সিটি স্টুডেন্ট আর একজন রাজনৈতিক নেতা। তাহলে কি না? মেহরাব আর ভাবতে পারছে না, সব তার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে। তখনই মেহরাবের কাছে একটা ফোন আসে। ফোনে এমন কথা শুনে সে চমকে ওঠে। মেহরাবের মাথায় চিন্তার পাহাড় নেমে আসে, কারণ এখন মেয়র শহীদ হোসেন তাকে ফোন দিয়েছে। কমিশনার যেভাবে পারেন আমার ছেলেদের খুনিকে খুঁজে বের করুন। পৃথিবীর বুকে যেখানে লুকিয়ে থাকুক না কেন ওদের বের করুন। আর যদি না পারেন তাহলে আমি আমার লোক দিয়ে শহরটা ধ্বংস করে দিব। এখন বলেন আপনি কিছু করবেন নাকি আমি? এ কথা বলে মেহরাবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয়। মেহরাবের কপালে চিন্তার ছাপ পড়েছে। ওপর থেকে চাপ দিচ্ছে, আবার মেয়েরও চাপ দিচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। রাফির আজ একটু দেরি করে ঘুমটা ভেঙেছে। আজ আর ভার্সিটিতে যাওয়া হবে না, তাই সে চলে যায় করিম কাকার চায়ের দোকানে। প্রতিটা খবরের চ্যানেলের হেডলাইন, কাল রাতে মেয়রের ছেলের খুন। শহরের অবস্থা খুব খারাপ। মেয়রের লোকজন বিশৃঙ্খলার সৃষ্টি করছে। রাফি খবরটা টিভিতে দেখে মুচকি হেসে চাটা শেষ করে চলে আসে। এখন রাফির মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে তাকে কালকে রাতে বাঁচিয়েছে? রাফির কাছে মনে হচ্ছে আগন্তুকটা কোনো রিয়েল মাফিয়া। রাফি সারাদিন এইসব আর্টিকেল পড়ে, তাই তার মাথায় আসছে এইসবই মাফিয়াদের স্টাইলের সাথে মিলে যায় আগন্তুকটার। কিন্তু রাফি আগন্তুকের মুখটা দেখতে পারেনি মাস্কের জন্য। কিন্তু আগন্তুকটা রাফিকে এই মুহূর্তে ভাবনার মাঝে ফেলে দিয়েছে। রাফি একটা পার্কের বেঞ্চের উপর আরাম করে বসে বসে এইগুলো চিন্তা করছিল। তখনই ভাবনার মাঝ থেকে একটা ছেলে দৌড়ে রাফির কাছে আসে। মনে হচ্ছে কেউ তাকে দৌড়াচ্ছিল। রাফির সামনে এসে হাঁটুর উপর ভর দিয়ে কিছুক্ষণ মন খুলে শ্বাস নিয়ে রাফির হাতে একটা গিফট কাগজের মোড়ানো বক্স দিয়ে দৌড়ে আবারও চলে যায়। রাফি কেবল সেই দিকে চেয়ে আছে, কোনো কিছু বলছে না। সে কিছু বুঝতে পারছে না যে এটা কার দেওয়া বক্স। হয়তো ছেলেটা ভুল করে দিয়ে চলে গেছে। কিন্তু রাফি অবাক হয়ে যায় এটা দেখে যে বক্সের উপর ছোট্ট করে রাফি দা লিখা। সে বুঝে গেছে হয়তো এই শহরে কেউ তাকে চিনে গেছে। রাফি এখন বক্সটা খুলবে না, বাসায় যেয়ে বক্সটা খুলবে। আজ সজীবের মৃত্যুর 4 দিন। পুলিশ এখনো খুনিদের ধরতে পারেনি। মেহরাব কি করবে বুঝে উঠতে পারছে না। কেন শহরে এত এত খুন হচ্ছে? কে করছে এগুলো? যদি এগুলো রাফিনদের গ্যাংরা মিলে করে তাহলে সজীব আর আশফির সাথে ওদের কি শত্রুতা ছিল? মেহরাব যত দূর জানে মাফিয়াদের আলাদা ড্রেস আপ থাকে, তাহলে রাফিনদের দ্বারা এই খুন সম্ভব না। কারণ সজীবদের লাশের পাশে শার্টের বোতাম পাওয়া গেছে। তাহলে সজীব আর আশফিকে তাদের কোনো কাছের শত্রু মারছে। কিন্তু সজীব আর আশফির শত্রু এক হতে যাবে কেন? খুনটা তাহলে কে করতে পারে ভাবতে থাকে মেহরাব। সব যেন ধোয়ানো ধোঁয়াশা। স্যার, ভেতরে আসতে পারি? হঠাৎ কারো কথার আওয়াজে মেহরাবের সামনের দিকে তাকিয়ে দেখে ইকবাল ভেতরে আসার জন্য অনুমতি চাইছে। বলে রাখা ভালো, ইকবাল হচ্ছে প্রফেশনাল পর্যায়ের একজন হ্যাকার যে মেহরাব সাহেবের জন্য কাজ করে। মেহরাব হাতের ইশারায় তাকে ভেতরে আসতে বলে। আজ ইকবাল অন্য দিনের চেয়ে আলাদা ড্রেস আপ করেছে। সাদা কালারের মোটা জ্যাকেট, মাথায় ক্যাপ। এই গরমের সময় যে কেউ এমন জ্যাকেট পরতে পারে তা ইকবালকে দেখেই বোঝা যাবে। মেহরাব জানে ইকবাল যখন থানায় আসে তখন সে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসে। তাই মেহরাবই আগে বলে, তাই অসময়ে থানায় কেন? স্যার, আপনি তো জানেন আমি কোনো দরকারি বা গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়া থানায় আসি না। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি একটা সিগারেট জ্বালাতে পারি? ইকবালের এমন কথা শুনে মেহরাব চমকে ওঠে। কেবল তিনিই ইকবালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্য দিনের চেয়ে আজকের ব্যবহারটা কেমন যেন লাগছে মেহরাবের কাছে। ইকবাল তো আমার সামনে সিগারেট তো দূরের কথা, চাও পান করতো না। তাহলে আজ তার কি হলো? মেহরাব একটা মুচকি হাসি দিয়ে সিগারেট জ্বালানোর অনুমতি দেয়। ইকবালও অনুমতি পেয়ে মুচকি হেসে প্যাকেট থেকে 2টা দামি ব্র্যান্ডের সিগারেট বের করে একটা তার ঠোঁটে চেপে আর একটা মেহরাবের দিকে দেয়। এবার মেহরাব অবাকে চরম পর্যায়ে চলে যায়। সে ভাবতেও পারেনি ইকবাল এমন একটা দুঃসাহস দেখাবে।
মেহেরাবও ঠান্ডা মাথায় খেলো, আর তাই সে আর কিচ্ছু না ভেবেই সিগারেটটা তার ঠোঁটে চাপে। বলো এবার তোমার কি গুরুত্বপূর্ণ কথা? ইকবাল একটা রহস্যের মুচকি হাসি দেয়। মেহেরাব ভাবতেও পারেনি ইকবাল এমন রহস্যময় মুচকি হাসি দিতে পারে। আজ 4 বছর ধরে ইকবাল মেহেরাবের হয়ে কাজ করে, কিন্তু কখনো তো এমন করে রহস্যময় মুচকি হাসেনি, আর আজকের মতো ব্যবহার তো কখনোই করেনি। কি ব্যাপার, তুমি এমন করে হাসছো কেন? কিছু বলার থাকলে বলো, না হলে তুমি এখন আসতে পারো। একটা কেসে ঝামেলায় ভালোভাবে ফেসে গেছি, তুমি আবার সময় নষ্ট করছো। কি বলবে তাড়াতাড়ি করে বলবা। ইকবাল জ্বলন্ত সিগারেটটা জোরে টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো ওপরের দিকে ছেড়ে বলতে থাকে, আপনার কেসটা যদি আমি সামলে দেই কেমন হবে? মানে বুঝতে পারছি না, কি বলতে যাচ্ছ? না, বোঝা লাগবে না, আপনাকে একটা গল্প শোনাই। শহরে নতুন 2টা ছেলে আসে। তাদের উদ্দেশ্য শহরটাতে তাদের রাজ চলবে, কিন্তু দেশের সব শহরের মতো এই শহরটা এক না। তাই রাজ করতে হলে অনেক টপ মাফিয়া, রাজনৈতিক নেতা, পুলিশ প্রশাসন হাত করতে হবে। সব কিছু করেছে এখন শুধু মানুষের ভিতর ভয় আর আতঙ্ক ঢুকাবে। কিন্তু এক সময় তাদের একটা বন্ধু বা দলের লোক ওদের সাথে বেইমানি করে তাহলে কেমন হবে বলেন তো? এগুলো বলেই ইকবাল আর একটা সিগারেট জ্বালানোর আগে টা মেহেরাবকে দেয়। ঘরটা ভেতরে এখন বিষাক্ত ধোঁয়াগুলো উঠছে। মেহেরাব ইকবালের কিছু কথা বুঝতে পারছে, কিন্তু সে বেইমানি করে কে সেটা বুঝতে পারছে না। তাই মেহেরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে, কে সে বেঈমান? ইকবাল বিষাক্ত ধোঁয়া ওড়াচ্ছে আর দেখছে মেহেরাবও শান্ত দৃষ্টিতে অধীর অপেক্ষায় বসে আছে কখন তার প্রশ্নের উত্তর পাবে। ইকবাল মুচকি হেসে আবারও বলতে শুরু করে, মনে করেন বেইমানিটা আমিই করলাম। মেহেরাব মনে হয় এমন উত্তর আশা করেনি, তাই দাঁড়িয়ে যায়। ইকবাল শান্ত হয়েই বলে, স্যার, আপনাকে শুধু ধরতে বলেছি, আর কিছু না। শান্ত হয়ে বসেন, মেন পয়েন্টে তো এখনও আসিনি। আপনি যেই কেসগুলো নিয়ে এত দ্রুত চিন্তা করেছেন, খুনির পিছনে এত সময় নষ্ট করেছেন, আমি যদি আপনার কাজটাকে সহজ করে দেই তাহলে কেমন হবে? মেহেরাব এবার অশান্ত হয়ে যায়। সে এতদিন ধরে কেসগুলোর কিচ্ছু বের করতে পারল না, কিন্তু আজ হঠাৎ ইকবাল এমন কথা বলছে কিভাবে? সে কিভাবে এই কেসগুলো সহজ করে দিবে? তাই মেহেরাব তাড়াতাড়ি প্রশ্ন করে ফেলে, এটা কিভাবে সম্ভব? আমি এতদিন যাবৎ কেসে তদন্ত করে কিছু পেলাম না, কিন্তু তুমি কি করে সহায়তা করবে? মেহেরাবের এমন অস্থিরতা দেখে ইকবাল জোরে হেসে দিয়ে বলে, আপনার থানায় এমন কোনো পুলিশ আছে যাকে আপনার সন্দেহ হয়? যেমন সে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেওয়া, বা সে অফিসার নিজেই একজন মাফিয়া, এমন কাউকে সন্দেহ হয় কি আপনার? তোমার কি মনে হয় থানায় কোনো মাফিয়া বা ওদের লোক আছে? যদি এমন হতো তাহলে কি আমি বসে আছি? সাথে সাথে কঠিন শাস্তির ব্যবস্থা করতাম। না, আমার থানার এমন কোনো অফিসার নেই, আর না কারো প্রতি সন্দেহ করি। ইকবাল হাসতে হাসতে বলে, সন্দেহ করবেন না বললেই তো আপনি এখন খুনের রহস্যের ভিতর পড়ে আছেন। তা আপনার কাছে রাজ ছেলেটা কেমন লাগে? না মানে সন্দেহ করার মতো কি না? কি বলতে যাচ্ছ? সোজাসুজিভাবে বলো। আর রাজ কে কেন অযথা সন্দেহ করব? সেটা তো কোনো প্রশ্নই ওঠে না। স্যার, একটা কথা বলি আপনাকে, যে গল্পটা এতক্ষণ বললাম ওইটার বেইমানটা আমি, আর আপনার আশেপাশে সেই ছদ্মবেশী মাফিয়া খুনিটা ঘোরাঘুরি করছে, কিন্তু আপনি তা উপলব্ধি করতে পারছেন না। সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার যা জানা আছে আমি তা বলে দিয়েছি। আর মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, কে সে অফিসার? নামটা বলো। কে ওই মা যে আমার থানায় বসে বসে আমার সাথে বেমানি করছে? ইকবাল দাঁড়িয়েই বলে, অফিসারটা আপনার অতি কাছের। ইকবাল আর কথা বলতে পারে না। সে চেয়ার থেকে পড়ে যায় আর মাথা থেকে রক্ত পড়তে থাকে। মেহেরাব সাথে সাথেই ইকবালের কাছে আসে, কিন্তু ইকবাল তার আগেই পরপারে চলে যায়। তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে বিদায় নেয় পৃথিবীর থেকে। মেহেরাব তাড়াতাড়ি সবাইকে ডাক দেয়। সবাই এসে দেখে ইকবাল নিচে পড়ে আছে আর তার কপাল থেকে রক্ত পড়ছে। কিছু দূরে দাঁড়িয়ে আছে মেহেরাব, কিছুক্ষণ আগের ঘটনাটা মনে করার চেষ্টা করছে। ইকবালের লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নুসরাত আজ 5 দিন যাবৎ রাফিকে নিয়ে সন্দেহ করছে অধিক মাত্রায়। 2 দিন ধরে সে কোথায় উধাও হয়ে গিয়েছে, কিন্তু সে তার সন্দেহটা নিজের মনের ভেতরে পুষে রাখে। নুসরাত খেয়াল করছে যে রাফি অন্য দিনের চেয়ে আজকে কি নিয়ে যেন বেশি চিন্তিত। রাফির আবার কিসের চিন্তা?
সে 2 দিন কোথায় ছিল জানতে হবে, এগুলো ভাবছিল নুসরাত। তখনই রিয়া বলে ওঠে, কিরে, কতক্ষণ ধরে দেখছি তুই ওই খ্যাত ছেলেটার দিকে তাকিয়ে আছিস। ভালোবেসে ফেলেছিস নাকি? কি যে বলিস না তুই, আমি আর ওই খ্যাতটাকে কখনো সম্ভব না। আমি ভাবছি রাফি 2 দিন ধরে আমাদের বাসায় ছিল না, আবার ভার্সিটিতেও আসছে না, এইগুলো ভাবছি না। তোর এত মাথা ব্যথা কেন? ওই ছেলেটা যা ইচ্ছে করুক, তাতে তোর কি? আমার কি মনে হয় জানিস, সজীবের খুনের পিছনে রাফির কোনো হাত আছে। নুসরাতের কথাটা শুনে সবাই জোরে হাসতে থাকে। এবার রিয়া বলে, তোর মনে হয় মাথার তার ছিঁড়ে গেছে। ডাক্তার দেখা তাড়াতাড়ি। রাফি খ্যাত, বোকা, ছোট, দেখতে বোঝা যায় তো না সে মানুষ খুন করবে। তোর সন্দেহ সম্পূর্ণ ভুল। নুসরাত তাদের কথা মানতে রাজি না। সে যে নিজেই রাফিকে জিজ্ঞাসা করবে 2 দিন কোথায় ছিল। স্যার, ইকবালের ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে। মেহরাব ভাবছিল ইকবাল তখন কি বলতে চেয়েছিল, কিন্তু আর বলতে পারেনি। আমার থানায় এমন বিশ্বাসঘাতকতা অফিসার আছে, তাও আবার আমার চোখের সামনে, কিন্তু আড়ালে। কি নাম তা বলতে চাইছিল। মেহরাব অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন ইকবালের ময়না তদন্তের রিপোর্ট আসবে। এগুলো ভাবছিল মেহরাব। তখনই সাইফুল ময়না তদন্তের রিপোর্টটা নিয়ে মেহরাবের কেবিনে প্রবেশ করে। মেহরাব তাড়াতাড়ি করে রিপোর্টটা পড়তে শুরু করে। এক পর্যায়ে দেখতে পান ইকবালের খুনে কোনো স্নাইপার দিয়ে করা হয়েছে। বন্দুকের বুলেট ইকবালের ভেতর থেকে পাওয়া গেছে। মেহরাব যে কাছের জানলার পাশে দাঁড়িয়ে দেখতে পায় কাঁচটা ছিদ্র হয়ে আছে, তার মানে পাশের বিল্ডিংয়ের ছাদ থেকে স্নাইপিং করা হয়েছে। মেহরাব সাইফুলকে বলে, ওই বাসার ছাদে যেয়ে দেখো কোনো কুলু পাওয়া যায় কিনা। মেহরাব টেবিলের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট তার ঠোঁটে চাপে। ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে কে ইকবালকে মারতে পারে। মেহরাবের জানা মতে ইকবালের এমন কোনো শত্রু ছিল না যে তাকে এভাবে জানে মেরে দিবে। রাজ, তুমি কি জানো ইকবাল খুন হয়েছে? রাজ কারোর সাথে মোবাইলে কথা বলছিল। তখনই মেহরাব রাজকে কথাটা বলে। হঠাৎ কারো কথায় রাজ চমকে ওঠে। পেছনে ফিরে তাকায়, দেখে মেহরাব চেয়ারের ওপর আরাম করে বসে আছে। রাজ তাড়াতাড়ি ফোনটা কেটে মেহরাবের কাছে এসে বলে, জি স্যার, শুনছি ইকবালের লাশটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট চলে এসেছে, কিন্তু এভাবে খুনটা হবে আমি ভাবতে পারছি না। রাজ ভ্রু কুঁচকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে, রিপোর্টে কিভাবে খুনটা হয়েছে লেখা? সেটা তো আমার থেকে তুমি ভালো করে জানো। মানে স্যার, আমি তো এখনো রিপোর্ট দেখিনি, তাহলে জানবো কি করে? আরে এত অস্থির হচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। তুমি তো ভালো মাইন্ড গেম খেলতে ভালোবাসো, তাহলে আমার সাথে খেলবে মাইন্ড গেম? রাজের কাছে কেমন যেন লাগছে মেহরাবকে। এত রহস্যময়ী হয়ে কথা বলতে আগে কখনো দেখেনি রাজ। তবে মেহরাবের সাথে মাইন্ড গেম খেলতে ভালোই লাগছে। স্যার, আমার সাথে আবার আপনি কি মাইন্ড গেম খেলবেন? মেহরাব তাড়াতাড়ি উত্তর দেয়, তুমি খেলতে চাইলে বলো, আমি কিন্তু প্রস্তুত আছি। তুই বললে শুরু করব। আর গেমটা ধরো চোর পুলিশ খেলা খেলবো। কেমন হবে গেমটা? ভাবতেই আমার ভালো লাগছে। আপনি যেহেতু প্রস্তুত, তাহলে আমি আর না করব না। তবে গেমটা আমার কাছে ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। মেহরাব আর কথা বাড়ায় না, দাঁড়িয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, গেমটা ইন্টারেস্টিং হতেই হবে, না হলে 2 মাইন্ড গেমার মজা পাবো না। আসি। কথাটা বলেই মেহরাব রাজের কেবিন থেকে চলে আসে। রাজ মেহরাবের বের হওয়ার দিকে চেয়ে মুচকি হেসে চেয়ারে বসে পড়ে। কিরে, তোকে যে 2 দিন বাসায় দেখিনি, আবার ভার্সিটিতেও যাসনি, কারণ কি? তারাভরা আকাশ দেখতে আসছে রাফি। চারপাশে হিমের হাওয়া স্পর্শ মনটা শীতল হয়ে যায়। রাফি যদি কবি থাকতো তাহলে সে অবশ্যই একটা কবিতা লিখতো এই ফর্সা আকাশ নিয়ে, কিন্তু দুর্ভাগ্য রাফি কোনো কবি না। এটা ভেবেই রাফির মন খারাপ হয়ে যায়। এই রাতে যদি পাশে প্রিয় মানুষটা থাকতো তাহলে সারা রাত দেখে কাটিয়ে দিতে পারবে, কিন্তু রাফির কোনো পছন্দের মানুষ নেই। রাফি একান্তই থাকলেও সে সব সময় সে সব সময় উৎফুল্ল থাকে। রাফি যখন ছাদে দাঁড়িয়ে এগুলো ভাবছিল, তখনই নুসরাত রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাফি পেছনে ফিরে দেখে নুসরাত দোলনায় বসে বসে কথাটা বলে। নুসরাতের হাতে একটা সিগারেটের প্যাকেট, তার থেকে একটা সিগারেট জ্বালায় আর সেটা টানতে থাকে। রাফি যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত মেয়ে হয়ে সিগারেট খায়, কিন্তু আগে তো কখনো নুসরাতকে সিগারেট খেতে দেখেনি।
তাহলে নুসরাতের প্রতি রাফির মনে ঘৃণা সৃষ্টি হয়। রাফি বিরক্ত বোধ করে নুসরাতকে উত্তর দেয়। জি, গ্রামের বাড়িতে গিয়েছিলাম। নুসরাত প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে রাফির দিকে দেয়, কিন্তু রাফি তো নেয় না। সিগারেটের প্রতি রাফির অনীহা দেখে সে একটা মুচকি হাসি দেয়। তা তোর গ্রামের বাড়ি যেন কই? জি, চট্টগ্রামে। সিগারেটের ধোঁয়া ওপরের দিকে ছেড়ে বলে। চট্টগ্রাম থেকে ঢাকায় এত তাড়াতাড়ি আসলি কিভাবে? রাফি বুঝতে পারছে না নুসরাত তাকে এত প্রশ্ন করছে কেন। ট্রেন দিয়ে আসছি, তাই সময় কম লাগছে। রাফি, তুই জানি কেমন ছেলে বুঝছিস? আমার কাছে তোকে শুধু রহস্যময় লাগে। তুই কি আদৌ বোকা না রহস্যময় বুঝতে পারছি না। রাফি কেন যেন থমথমে অবস্থা হয়ে গেছে, তাই সে আমতা আমতা করে জবাব দেয়। আমি আবার কেমন ছেলে? আমি কেন রহস্যময়ী ছেলে না? আর আমি বোকা না হলে আপনাদের অপমান সব সহ্য করি না। আমার কেমন যেন লাগছে তোকে। ক্যাট যেন সন্দেহ সন্দেহ। যেই দিন রাতে সজীবরা খুন হয় ওই দিন থেকে তোকে আর পাওয়া যাচ্ছে না। আর এই একই দিনে তো চট্টগ্রাম যেতে হয়েছে। তাহলে কি আমি কিছু একটা ভেবে নিব? রাফি নিজেকে ঠান্ডা করে। এখন যদি সে কোনো ভুল করে তাহলে তার সমস্যা হতে পারে। রাফি মাথাটা ঠান্ডা করে উত্তর দেয়। আপনার কথা ভুল হচ্ছে। আমি কেন সজীব ভাইদের খুন করতে যাব? আমার তো সামান্য রক্ত দেখলেই মাথা ঘোরায়, আর আপনি বলছেন আমি খুন করেছি? নুসরাত দেখতে পাচ্ছে রাফির চোখে ভয় নয়, আতঙ্ক ছলছল করছে। নুসরাত মুচকি হেসে রাফিকে বলে। আমি তো বলিনি তুই সজীবকে খুন করেছিস। আমি তো শুধু তোকে সামান্য সন্দেহ করেছি। এখন কিন্তু আমার সন্দেহটা সত্যি হবে মনে হচ্ছে। রাফি কোনো রকমে নিজেকে শান্ত করে উত্তর দেয়। আমি তো আপনার সন্দেহ দূর করার জন্য এই কথা বলেছি। তবে তুই আমার সন্দেহের তালিকায় প্রথমে আছিস। এমন কিছু দেখলে আমি কিন্তু পুলিশকে বলতে বাধ্য হব। রাফি যেন হাঁপ ছেড়ে বাঁচল। মুচকি হেসে জবাব দেয়। এমন কিছু করব না যাতে আপনার পুলিশের কাছে যেতে হয়। নুসরাত হাত দিয়ে নিজের কপালটা স্লাইড করে রাফিকে বলে। তাই যেন হয়। এটা বলে নুসরাত নিচে চলে আসে আর ভাবতে থাকে কি ছিল রাফির চোখে। কোনো ভয় নেই, কিন্তু আতঙ্কের প্রতিছবি ফুটে উঠেছে। আর আসলেই তো রাফির মতো একটা খ্যাত ছেলে কিভাবে সজীবদের খুন করবে? যার কিনা প্রতিবাদ করার সাহস নেই, সে কিভাবে মানুষ খুন করবে? এগুলো ভাবছিল তখনই নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজটা দেখে নুসরাতের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। সজীব মারা যাওয়ার পর থেকেই ভার্সিটিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কোথাও কোনো র্যাগ হচ্ছে না। এভাবে আর কতদিন? রিয়ার কথা শুনে সবাই রিয়ার দিকে তাকায়। রিয়া সবার তাকানো দেখে বলে। কিরে, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি জোকের মতো দেখতে লাগছে? রিয়া মুখটাকে ইনোসেন্ট চেহারা করে বলল। সবাই তার কথায় হেসে দেয়। এবার আয়ান বলে। রিয়া কথাটা খারাপ বলেনি, আসলে অনেক দিন ধরে মজা করা হয় না, আজ জমিয়ে রেখে দেবো। কি বলিস সবাই? সবাই আয়ানের সাথে সহমত দেয়। রিয়া বলে, কালো বোরখা পরা মেয়ে আসতেছে। সবাই ভাবছে এই আধুনিক যুগে কেউ এই রকম কালো বোরখা পরে আসে। জান্নাতের আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। তার অনেক দিনের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার, তাই সে সিলেট থেকে এখানে ট্রান্সফার হয়ে দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছে। সে ঘুরে ঘুরে দেখছিল ভার্সিটিটা। ক্যাম্পাসটা খুব বড় আর সুন্দর, তাই সে ভালো করে ঘুরে দেখছিল। তখনই পাশ থেকে একটা মেয়ে ডাক দেয়, কিন্তু কাকে ডাকছে তা বুঝতে পারছে না জান্নাত। কিন্তু যখনই মেয়েটা কালো বোরখাওয়ালি বলে ডাক দিল, তখনই জান্নাত দেখে আশেপাশে কোনো কালো বোরখা পরা মেয়ে নেই। তাই সে মেয়েটার ডাকে সেখানে যায়। আসলে রিয়ারা মজা করার জন্য জান্নাতকে ডাকছে। জান্নাত জানে না ওর সাথে আজ কি হতে চাইছে। জান্নাত গুটি গুটি পায়ে ওদের সামনে আসে আর সবাইকে সালাম দেয়। জান্নাত বুঝতে পারছে না কেন ওকে ডাকা হয়েছে, তাই সে প্রশ্ন করে ফেলে। আপু, আমাকে কেন ডেকেছেন? এত জলদি কিসের তোমার? তোমাকে কিছু প্রশ্ন করা হবে আর কিছু কাজ করতে হবে। যদি না করতে পারো তাহলে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এখন বলো, তুমি কি প্রস্তুত? জান্নাত সবার দিকে একবার চেয়ে জবাব দেয়। উত্তর দেওয়ার মতো প্রশ্ন হলে আমি রাজি। এখন প্রশ্ন করতে পারেন। রিয়া জান্নাতের সম্পর্কে জানতে চায়। জান্নাতও সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়।
কিন্তু এখন এই সিনিয়ররা কি কাজ দেবে তা ভাবতে কেমন যেন লাগছে জান্নাতের। রিয়া কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে আয়ান বলতে থাকে, মামনি, এখন আমি যে কাজটা করতে বলবো তোমাকে সেটা করতে হবে কিন্তু। জি ভাইয়া বলেন, আমাকে কি করতে হবে? আমার দ্বারা কাজটা করা সম্ভব হলে করব। আয়ান শয়তান মার্কা হাসি দিয়ে বলে। ওই যে দেখতেছো গাছের নিচে একটা ছেলে বসে আছে। জান্নাত গাছের দিকে তাকায়, দেখে একটা ছেলে বসে আছে। পরনে তার হালকা ময়লা হলুদ শার্ট, কালো প্যান্ট, চুলগুলো বড় বড় কোকড়া, চোখে মোটা ফ্রেমে চশমা, মাথাটা নিচু করে বসে আছে। ভালো করে ছেলেটাকে দেখে জান্নাত উত্তর দেয়, জি ভাইয়া দেখছি, এখন কি করতে হবে আমাকে? যেই ছেলেটাকে দেখতেছো তার নাম রাফি, তোমার ক্লাসে পড়ে। তুমি এখন যে রাফিকে প্রপোজ করবে। সবাই হেসে ওঠে আয়ানের কথায়। কেউ ভাবছিল না আয়ান এমন কিছু দিবে। জান্নাতের চোখ জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। সে ভাবতেও পারেনি আয়ান তাকে এমন একটা কাজ করতে বলবে। সে আয়ানের মুখের ওপর বলে দেয়, ভাইয়া আমাকে অন্য কিছু করতে বলেন, আমি এটা করতে পারবো না। এবার রিয়া রেগে গিয়ে বলে, তুমি তো বলেছিলে আমরা যেটা বলবো তুমি সেটা করবে, কিন্তু এখন আবার না করছো। নয়তো আজ ভার্সিটির প্রথম দিনই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আইন যা বলছি তাই করো, যাও তাড়াতাড়ি। জান্নাত কাঁদো কাঁদো ফেস করে বলে, প্লিজ আমাকে এটা করতে বলবেন না, অন্য কিছু দেন প্লিজ। যা বলছি তাই করো তাড়াতাড়ি। জান্নাত সবার দিকে একবার চেয়ে রওনা দেয় রাফির উদ্দেশ্যে। কিন্তু যে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে বুঝতে পারেনি জান্নাত। আমি আপনাকে ভালোবাসি। আজ আকাশটা মেঘলা, কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যাবে না। হালকা হালকা মেঘে কালো আভাস, আবারও কোথা দিয়ে সূর্য মামা তার আলো দিচ্ছে। পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। বৃষ্টির মনে হচ্ছে ফুটবল খেলার আমেজ। শহরের দিকে বৃষ্টি মানেই ঘরে বসে থাকা। শহরের লোকজন বৃষ্টিটা ভালো করে অনুভব করতে পারে না, কিন্তু গ্রামের লোকজন বৃষ্টির আমেজটা নিয়ে বেশ আনন্দ উপভোগ করে। আকাশের কালো মেঘ দেখা দিলে ফুটবল নিয়ে মাঠে দৌড়। বৃষ্টি শুরু হলে খেলা শুরু। ছোট বড় সবাই বৃষ্টিটা উপভোগ করে। মাঠে ফুটবল খেলা মানেই কাদা দিয়ে শরীর মাখামাখি। সেই কাদা ধোয়ার জন্য শরতের খাল বিল ভরা পানি যথেষ্ট। রাফি নিচের দিকে চেয়ে চেয়ে এগুলো ভাবছিল আর হাসছিল। ঠিক তখনই মেয়েলি কণ্ঠে কেউ ভালোবাসি কথাটা বলে ওঠে। রাফি কথাটা শুনে মাথাটা হালকা উঁচু করে দেখে কালো বোরখা পরা এক সুন্দরী মেয়ে তার সামনে দাঁড়িয়ে কথাটা বলছে। রাফি যেন বেশ অবাক হচ্ছে। কেন এক অচেনা অজানা মেয়ে এসে তাকে ভালোবাসি বলবে? ভাবতে পারছে না রাফি। ভার্সিটির সবচেয়ে গরিব খেত ছেলেটাকে কেউ ভালোবাসবে? ভাবতে পারছে না রাফি। রাফি মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখে মুখে লেগে আছে মায়া। চোখের কোণে সামান্য পানি, তার চোখে ভয় স্পষ্ট দেখতে পাচ্ছে রাফি। কিন্তু কি জন্য ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছে না রাফি। তাই রাফি কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই মেয়েটা বলে, দেখেন আমি খুবই লজ্জিত আপনার কাছে। রাফি বুঝতে পারছে না যে হঠাৎই ভালোবাসি বলে এখন আবার বলছে সে লজ্জিত। ঠিক বুঝতে পারছে না রাফি, তাই সে জিজ্ঞাসা করলো, কি কারণে আপনি লজ্জিত জানতে পারি? মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আসলে আমি ভার্সিটিতে নতুন, তাই ওই যে মেয়ে আর ছেলেগুলো আছে ওরা আমাকে র্যাগ দিচ্ছে। র্যাগ শব্দটা রাফির কাছে খুবই পরিচিত একটা শব্দ। সে কম বেশি প্রতিদিনই ভার্সিটিতে বড় ভাইদের হাতে র্যাগ খায়। রাফির মনে হয়ে যায় তার ভার্সিটির প্রথম দিনের কথা। ভাবতে কেমন যেন নিজেকে অচেনা লাগছে। প্রতি উত্তরে রাফি বলে, এখন আমাকে কি করতে হবে? আপনাকে আর কিছু করতে হবে না, আর ধন্যবাদ। জান্নাত রাফিকে আর কিছু না বলে চলে আসে আয়ানদের কাছে। সবাই জান্নাতকে নিয়ে মজা করছে। জান্নাত নীরবে সব সহ্য করছে। জান্নাত ওদের অপমান আর সহ্য করতে না পেরে দৌড়ে চলে আসে ক্লাসের দিকে। আর এদিকে সবাই জান্নাতের কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে উঠেছে। রাফি ওদের হাসির দিকে চেয়ে আছে। সবার প্রতি রাফির একটা রাগ হয়। সময়টা রাত 2টা। ফাহাদ, তাহের, সিয়াম, আকিব মদ খেয়ে মাতলামো করতে করতে রাস্তা দিয়ে আসছিল। তখনই তাদের সামনে একটা কালো কালারের বাইক থামে। হঠাৎ তাদের সামনে বাইক থামার কারণে তারা দাঁড়িয়ে যায়। বাইক থেকে নামে অচেনা অজানা একটা আগন্তুক। তার স্টাইলটাও কেমন যেন অন্যরকম। পরনে কালো কোট, যা পায়ের হাঁটু সমান লম্বা, মাথায় লম্বা টুপি,
পায়ে কালো জুতো, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ফাহাদরা বুঝতে পারছে না কে এই আগন্তুক যে এত রাতে ওদের সামনে এসে বাইক থামায়। আগন্তুকটা ছেলে নাকি মেয়ে তাও বোঝা যাচ্ছে না। ফাহাদ রেগে বলে, কে তুই ভাই, এত রাতে আমাদের সামনে বাইক থামিয়েছিস? ফাহাদের কথা শুনে আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে। পকেট থেকে সিগারেট বের করে একটা সিগারেট জ্বালায় আর বিষাক্ত ধোঁয়াগুলো ওপরের দিকে ছাড়তে থাকে। সবাই আগন্তুকের আচরণে বেশ অবাক, কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় তখনই যখন আগন্তুকটা হাসে, কারণ আগন্তুকটা আসলে একজন মেয়ে, আর মেয়ে হয়ে সিগারেট টানছে। খুব অবাক হয়ে যায় সবাই। তাহের এবার বলে, খাঙ্কির বাচ্চা, এমনভাবে আসতে দোষ কেন? তবুও আগন্তুকটা কিচ্ছু বলে না, সিগারেটে জোরে টান দিয়ে বলতে থাকে, শুনলাম তোরা নাকি শহরে মাস্তানি করে বেড়াস, তা কার ক্ষমতায় তোরা মাস্তানি করিস? আমাদের ক্ষমতা লাগে না মাস্তানি করতে, তবে আমাদের শক্তি জানিস কে? রাফিন ভাই। রাফিনের কথা শুনে আগন্তুকটা জোরে জোরে হাসতে থাকে আর বলে, রাফিন তাকে কি তোরা দেখেছিস? তাদের দেখতে হয় না, এমনিতেই আমরা তাদের অনুভব করি। আগন্তুকটা দাঁতে দাঁত চেপে বলে, তাহলে ডাক তোদের ভাইদের, দেখি আজ তোদের কে বাঁচায়। ভাইতে ডাকতে হবে কেন? আর আমাদের মারবে কি যে বাঁচানোর জন্য ডাকবো? ফাহাদ আর কিচ্ছু বলতে পারে না। তার আগেই একটা গুলি চালানোর শব্দ হয়। বুলেটটা যে লাগে আকিবের হাঁটুর ঠিক ওপরে। আকিব জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। ফাহাদ পেছন থেকে গান বের করার আগেই 3টা গুলির শব্দ হয়। একটা বুলেট যে সিয়ামের বাম পায়ে মধ্যাংশে লাগে। সিয়াম যেন ব্যথা সহ্য করতে পারে না, নিচে পড়ে যায়। আর একটা বুলেট তাহেরের ডান হাতের কবজিতে লাগে। সে বাম হাত দিয়ে কোনো রকমে কবজিটা ধরে রেখেছে। ফাহাদের উরুর মাঝের দিকে লাগে। পরিবেশটা এখন থমথমে অবস্থা, কিন্তু 4 জনের অনাক্তকৃত চিৎকার। এত রাতে এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলা নিষেধ, তাই রাস্তাটা পুরোই ফাঁকা। ল্যাম্পপোস্টের আলোয় হালকা আগন্তুকের ওপর পড়ছে। মাফিয়াদের স্টাইলে গুলি করে আবারও বাইকের সাথে হেলান দিয়ে ঠোঁট দিয়ে পিস্তলের সাথে বের হওয়া সামান্য ধোঁয়াগুলো ফু দিয়ে উড়িয়ে দেয়। সবার চোখে ভয় বিরাজ করছে আর মনের ভেতরে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কোথা থেকে হঠাৎ একটা আগন্তুক এসে সব এলোমেলো করে দিয়েছে। আগন্তুক আর একটা সিগারেট জ্বালায়, ধোঁয়াগুলো উড়াচ্ছে আর দেখছে 4 জন ছেলের ভয়াক্তক চেহারাগুলো। আগন্তুক জোরে ধমক দিয়ে বলে, ফোন দে তোর ভাইদের, দেখি কি করে তোদের বাঁচাই, দে ফোন দে। ফাহাদ কাঁপা কাঁপা হাতে পেছনের পকেট থেকে ফোনটা বের করে রোহানের নাম্বার ডায়াল করলো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, রোহানের ফোন বন্ধ। আপু ফোন তো বন্ধ দেখাই। কিরে তুই এভাবে তুতলাচ্ছিস কেন? তোদের কোনো ভাই কি ফোন ধরে না? এটা বলে আরো জোরে হাসতে থাকে। তাহের করুণ কণ্ঠে বলে, আপু, আপনি আমাদের সাথে এমন করছেন কেন? আমরা আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করছেন দয়া করে বলেন। আগন্তুক কিছু বলে না, শান্ত হয়ে শুরু হাসতে থাকে। আমার দরকার তোদের ভাইদের, যারা মাফিয়া রাজ্য দখল করে বসে আছে। আজ তোদের থেকে একজনকে বাঁচিয়ে রাখবো আর 3টাকেই মেরে দেব। এবার বল, কে আগে মরবি? কেউ কোনো কথা বলছে না। যে কোনো একজন বাদে সবাই মারা যাবে। কে কি করবে বুঝতে পারছে না। সিয়াম সাহস দেখিয়ে পেছন থেকে গানটা বের করে আগন্তুকের দিকে একটা শট করে, কিন্তু গুলির দিক শূন্য হয়ে যাওয়ায় বুলেটটা যে লাগে বাইকের সিটে। সিয়াম পরপর 3টা গুলি করে, কিন্তু সেই একটা গুলিও লাগাতে পারে না। সিয়াম গানটা রিলোড নিয়ে গুলি করতে যাবে, কিন্তু তার আগে একটা গুলি চালানোর আওয়াজ হয়। 100 ডিগ্রি সি তাপমাত্রার একটা বুলেট সোজা যে সিয়ামের কপালে লাগে। গুলিটা কপাল ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যায়। আকিব জোরে চিৎকার দিয়ে গালি দিয়ে ওঠে। আকিব আরেকবার গালি দেওয়ার আগেই 100 সিসির তাপমাত্রায় একটা বুলেট আকিবের চোখে লাগে। আকিব মা বলে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে যায়। তাহের তার কবজির ব্যথা ভুলে গিয়ে বাম হাত দিয়ে পেছন থেকে গানটা বের করে একটা গুলি করে, কিন্তু গুলিটার নিশানা ঠিক হলেও বুলেটটা শূন্য চলে যায়। তাহের আর ট্রিগারে চাপ দিতে পারে না। এর আগে 2টা গরম বুলেট তার বুকটা ঝাঁঝরা করে দেয়। ফাহাদ কি বলবে বুঝতে পারছে না, নীরব দর্শকের মতো চেয়ে আছে।
তার বন্ধুদের দিকে, একবার আগন্তুকের দিকে আর একবার তাহের, সিয়াম, আকিব এর নিধর দেহের দিকে চেয়ে থাকে। আগন্তুকটা আবারও একটা সিগারেট তার ঠোঁটে চেপে সিগারেটে জোরে একটা টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের ওপর ছাড়ে। ফাহাদ কেবল বোকার মতো চেয়ে আছে তার দিকে। আগন্তুক তার পিস্তলটা ফাহাদের সামনে ধরে বলতে থাকে, এটা জানিস কি আগুন, সে নিজেও চলে আর অন্যকেও সেই আগুন দিয়ে ঠান্ডা করে দেয়। কথাটা বলে আবারও সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ফাহাদের মুখের উপর ছাড়ে। গান যার হাতেই থাকে সে কিন্তু বাঘ না। এই জিনিসটা কে যে যত বেশি ভালো চালাতে পারে সেই হলো আসল বাঘ। যেটা চালাতে পারো না সেটা কখনোই প্রোটেক্ট ছাড়া চালিও না। যেমন তোর বন্ধুগুলো এখনো বাচ্চা, জিনিসটা ভালো করে চালাতে শেখেনি। আমি কিন্তু কাউকে দ্বিতীয়বার সুযোগ দেই না, তোকে দিলাম কারণ রাফিয়ানের কাছে যেন খবরটা পৌঁছে যায়। রাফিন এই শহরে থাকে, আমার ওপর কেউ এই শহরে মাফিয়ার রাজত্ব করতে পারবে না, বলে দিবি তোর ভাইদের। এটা বলে আগন্তুকটা তার হাতে সিগারেটটা জোরে টান দিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষে বাইকের উপরে উঠে বসে। আরেকবার ফাহাদের দিকে তাকিয়ে হাত দিয়ে গুলি করার স্টাইলটা দেখিয়ে যায়। রাস্তাটা সোজা হওয়ায় আগন্তুকটা যতক্ষণ পর্যন্ত অন্ধকারে মিলিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত ফাহাদ সেদিকে চেয়ে থাকে। এক সময় আগন্তুক রাতের আধারে মিলিয়ে আজ আবারও পুলিশ বাহিনীর একটা নির্জন এলাকা থেকে 3টে ছেলের লাশ উদ্ধার করেছে। শহরের অবস্থা বেশি একটা ভালো না। 2-3 দিন পর পরই কেউ খুন করে চলে যাচ্ছে। পুলিশ এখনো কোনো কেসের খুনিকে শনাক্ত করতে পারেনি। শহরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কে বা কারা এই খুনগুলো করছে তা জনগণের কাছে ধোঁয়াশা। রাজ, আজকের কেসটা তুমি হ্যান্ডেল করো, আমি অন্যগুলো নিয়ে অনেক ব্যস্ত। রাজ বসে বসে চিন্তা করছিল কে ছেলেগুলোকে এভাবে মারল। ঠিক তখনই মেহরাব রাজের কেবিনে এসে কথাটা বলে। রাজ যেন এটারই চাচ্ছিল যে কেসটা মেহরাব রাজের হাতে দিবে। রাজ মুচকি হেসে জবাব দেয়, স্যার কোনো সমস্যা নেই, আমি সামলে নেব, আপনি অন্যগুলো দেখেন। মেহরাব রহস্যময় একটা হাসি রাজকে উপহার দিয়ে তার কেবিন থেকে চলে আসে। রাজ বুঝতে পারছে না কিছুদিন ধরে মেহরাবের সাথে কথা হলে শুধু তিনি রহস্যময় মুচকি হাসি হাসে, কিন্তু কেন এই মুচকি হাসি তা রাজের এখনও জানা নেই। মেহরাব বসে বসে পুরনো কিছু ফাইল চেক করছিল। ঠিক তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে। তাড়াতাড়ি করে মেহরাব মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে থাকে। সে যেন এই মেসেজটার জন্যই অপেক্ষা করছিল। মেসেজটা পড়ে মেহরাব নিঃশব্দে হাসতে থাকে। হাসিটা তিনি নিজের মধ্যে লুকিয়ে রাখছেন। নুসরাত, কাল রাতে যে বনানী এলাকায় 3টে ছেলে খুন হয়েছে সেই খবর কি দেখেছিস? রিয়ার কথা শুনে নুসরাত একটা মুচকি হাসি দিয়ে বলে, শুনেছি ছেলেগুলোকে নাকি খুব বাজেভাবে মারা হয়েছে। ভাবতেই আমার কেমন যেন লাগছে। আসলে শহরের এখন যে অবস্থা খুব খারাপ, কোন দিন জানি আমাদের কিছু হয়ে যায়। আরে আমাদের কি হবে? আমারও কি ওদের কোনো ক্ষতি করেছি নাকি? তবে তোরা যাই বলিস না কেন, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। আমাদের বন্ধু সজীবকে কেউ খুন করে দিল। কারোর সাথে তো সজীবের এমন কোনো শত্রুতা ছিল না যে তাকে মেরে দেবে। আমি কিন্তু ওই দিন একটা আর্টিকেল কিনেছি, খুব ভালোই। তবে তোরা কেউ নিয়ে পড়তে চাইলে আমাকে বলিস। সবাই বইয়ের নাম জানতে চাইলে আয়ান তার ব্যাগ থেকে বইটা বের করে দেখায়। একজন কালো কোট পরা যুবক, মুখে মাস্ক, 2 হাতে 2টা পিস্তল হাতে, কতগুলো ভিলেনদের দৌড়াচ্ছে। বইয়ের কভার পিকচারটা দেখে যে কোনো মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার উপক্রম। কাভার পেজের ওপর স্টাইলিশ করে লেখা রহস্যময় মাফিয়া সিরিজ। বইয়ের 2য় পার্টের উপরে কভার পেজের গ্রাফিকটা এই রকম। কিছু লোক স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে কালো কোট, মুখে মাস্ক, মাথায় লম্বা টুপি। সবার সামনে একজন যুবক স্টাইল নিয়ে দাঁড়িয়ে আছে, পরনে তার মাফিয়াদের মতো ড্রেস, গলায় মোটা স্বর্ণের চেন, মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেট টানছে। ওর হাতে রয়েছে M4A1। রিয়াজ বইটা দেখে অস্থিরভাবে আয়ানকে জিজ্ঞাসা করে, আয়ান, তুমি এই বইটা কোথা থেকে কিনেছো? আরে ম্যান, কিনছি একটা লাইব্রেরি থেকে। আর তুমি এমন অস্থির হচ্ছে কেন?
রিয়াজ বুঝতে পারছে না কি বলবে সবাইকে, কোনো রকমে আমতা আমতা করে বলে, আহ রে, আমি তো এই বইটা পড়েছি, কিন্তু ঢাকায় আসার সময় বাসায় ফেলে এসেছি। কিছু অংশ পড়া বাদ আছে, তাই অনেক লাইব্রেরিতে খোঁজ করেছি কিন্তু পাইনি। দেখো রিয়াজ, তুমি কিন্তু বইটা পড়ে নেবে। আজ আমি বইটা নিব, আমার পড়া শেষ হলে তুমি পড়িও। ওকে, সমস্যা নেই। তোমার পড়া শেষ হলে আমাকে দিয়ে দিবে, আগে থেকেই বলে দিলাম। আমার বই এখনো পর্যন্ত আমি পড়তে পারি নাই, আর তোরা আমাকে পড়তে না দিয়ে কারাকারি করা শুরু করে দিয়েছিস। আয়ান, আমি যতটুকু পর্যন্ত পড়েছি ততটুকু তোমাদেরকে শোনাই। বইয়ের কাহিনীটা পড়লেই একটা ফিল হবে, আর মুখ দিয়ে শুনলে আরেক রকম ফিল হবে। তার চেয়ে ভালো হবে আমি পরে পড়ে নেব, তোমাদের শেষ হলে। এই সবাই একটা ব্যাপার খেয়াল করেছিস? কি? এই যে রাকিব ভাই ভার্সিটিতে আর কোনো করার নির্দেশ দেয় না, কোনো ঝামেলা করে না, কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারছি না। রিয়ার কথা শুনে রিয়াজ রহস্যময় একটা হাসি দেয়, কিন্তু তার হাসিটা কেউ না দেখলেও নুসরাতের চোখ এড়ালো না। কিন্তু কি কারণে এই রহস্যময় মুচকি হাসি বুঝতে পারছে না নুসরাত। জান্নাত আজও বোরখা পরে ভার্সিটিতে এসেছে। চারদিকে তাকিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। হঠাৎই তার চোখ যায় গাছের নিচে বসে একটা ছেলের দিকে। ময়লা একটা সাদা শার্টের সাথে চকলেট কালারের প্যান্ট, মোটা ফ্রেমের চশমা, ঠোঁটের কোণে হাসি রেখে পাশে বসে থাকা রাব্বির সাথে কথা বলছে। জান্নাত মনে করার চেষ্টা করছে ছেলেটাকে কোথায় যেন দেখেছে। আর একটু এগিয়ে দেখে ছেলেটা ওই দিনের বোকা ছেলেটা, নাম রাফি। জান্নাত ক্লাসের দিকে না যেয়ে কি যেন মনে করে রাফিদের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার রাব্বি, আজ দেখি তোর ফুল সব বিক্রি করা শেষ। রাফি রাব্বিকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাব্বি তার সবগুলো দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, জি ভাইজান, আজকে সব ফুল বিক্রি শেষ আমার। তবে কি? আজকের মতো কোনোদিনও ফুল বিক্রি করতে পারি না। কেন রে, আগে কি কেউ ফুল নিত না? আগে নিত, তবে আজকে একটা পুলিশ অফিসার সব ফুল নিয়ে গেছে। তা পুলিশ অফিসার একসাথে এত ফুল দিয়ে কি করবে? সেটা আমি কিভাবে বলবো, এত ফুল কেন নিয়েছে। হ্যালো মিস্টার রাফি, ধন্যবাদ। রাফি আর রাব্বি যখন কথা বলছিল তখনই পেছন থেকে রাফিকে উদ্দেশ্য করে কথাটা বলে জান্নাত। রাফি বুঝতে পারছে না কেন অচেনা একটা মেয়ে তাকে ধন্যবাদ দিল। রাফি অবাক হয়ে জান্নাতের দিকে চেয়ে আছে। জান্নাত সেটা বুঝতে পেরে একটা মুচকি হাসি দেয়। তা মিস্টার, আমাকে চিনতে পেরেছেন? রাফি প্রতি উত্তরে মাথাটা নাড়ায়, মানে চিনতে পেরেছে। রাফি মুখ ফুটে বলে, জি আপু, আমি আপনাকে চিনতে পেরেছি। তা হঠাৎ আমাকে ধন্যবাদ দেওয়ার কি কারণ? জানাটা কি বেশি জরুরি? জানাটা জরুরি না, ব্যাপারটা হয়েছে এমন যে আপনি কেন অচেনা একটা ছেলেকে এমনি এমনি তো আর ধন্যবাদ দিতে পারেন না। কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, সেটা জানার চেষ্টায় আছি। ও আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি কারণ ওই দিন আপনি আমার বলা কথায় কিছু মনে করেননি, আবার আপনি আমার সমস্যাটা বুঝতে পেরেছেন, তাই ধন্যবাদ দিয়েছি। এবার বুঝতে পেরেছি। আমরা তো একই ক্লাসে পড়ি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কথাটা বলে জান্নাত তার হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু রাফি কিছু একটা ভেবে তার হাতটা আর বাড়ায় না, মাথাটা নিচু করে বসে থাকে। জান্নাত প্রশ্ন করে, কি হয়েছে, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? দেখেন, এই শহরে আমার কোনো বন্ধু নেই, আমি একা থাকতে পছন্দ করি, আমার কারো প্রয়োজন নেই। কথাটা বলে রাফি সেখান থেকে চলে যায়। জান্নাত কেবল রাফির চলে যাওয়ার দিকে চেয়ে আছে। আফা ভাইজানের এমনই, উনি কারোর সাথে বন্ধুত্ব করে না। রাব্বির কথায় জান্নাতের ঘোর ভাঙে। জান্নাত মুচকি হেসে রাব্বির মাথায় হাত বুলিয়ে চলে আসে সেখান থেকে। সে ভেবে পায় না একটা মেয়ে তাকে বন্ধু হওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে, কিন্তু সে তা অ্যাকসেপ্ট করেনি। যেদিকে একটা মেয়ের সাথে কথা বলার জন্য অনেক ছেলে পাগল, কিন্তু রাফি সেই ছেলেদের থেকে অনেকটাই আলাদা। জান্নাত আর কিচ্ছু ভাবতে চায় না, রওনা দেয় ক্লাসের উদ্দেশ্যে। স্যার, তাহেরদের লাশের পাশে এই লকেটটা পাওয়া গেছে। রাস্তার কেবিনে বসে বসে সিগারেট টানছে আর ভাবছে কে এই খুনগুলো করেছে, কার এত সাহস যে ফাহাদের ওপর হামলা করলো, কে সেই রাতের আগন্তুক। সকালে আবার ওই ফোন, ফাহাদের রহস্যময় কথা বুঝতে পারছে না রাজ। তাহলে কি ঠিক তখনই কেবিনের দরজায় কড়া নাড়ে সাইফুল। রাজ সাইফুলের হাত থেকে লকেটটা নিয়ে ঘোরভাবে দেখতে থাকে।
তবে তার জানা নেই এই লকেট থেকে কিভাবে সে আগন্তুকটাকে খুঁজে বের করবে। সাইফুল, তুমি ভালো করে চেক করছো জায়গাটা? জি স্যার, আমি চেক করে শুধুই এই লকেটটা পেয়েছি। সাইফুল, তুমি এখন আসতে পারো। সাইফুল চলে যায়। বাইরে দাঁড়িয়ে কোনো এক আগন্তুক তাদের দুজনের কথোপকথন শুনে মুচকি হেসে চলে যায়। রাজের কাছে সব যেন ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে। কে এই আগন্তুক? নাকি শহরে কোনো নতুন গ্যাংয়ের আবিষ্কার ঘটেছে? তাহলে কে এই গ্যাংয়ের লিডার? তবে কি কেউ রাজের সাথে মাইন্ড গেম খেলতে চাইছে? খেলতে পারে শুধু মেহরাব, কিন্তু তাহেরদের মেরে উনি আমার সাথে কি মাইন্ড গেম খেলবে বুঝে উঠতে পারছে না। রাজ আর একটা সিগারেট জ্বালায়, যেন ঠোঁট জোড়া জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজ মুচকি হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, রওনা দেয় অজানার উদ্দেশ্যে। রাত 12টার দিকে রাফিকে এইভাবে বাসা থেকে বের হয়ে যেতে দেখে নুসরাত তার নিজেও রুম থেকে বের হয়ে গেটের কাছে যায়। সে গেটটা খুলে বেরিয়ে পড়ে রাফির পেছন পিছন। নুসরাত একটা জিনিস বুঝতে পারছে না যে রাফি এত রাতে কোথায় যায়। ল্যাম্প পোস্টের আলোয় দেখা যাচ্ছে রাফি তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন দিয়ে কথা বলছে। হঠাৎই রাফির সামনে কালো একটা গাড়ি এসে থামে। নুসরাত লুকিয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পারে। রাফি সেই কালো গাড়ির ভেতরে ঢুকে পড়ে। নুসরাত ভাবতেও পারেনি রাফির মতো খ্যাত ছেলে এমন দামি গাড়িতে উঠে পড়েছে। নুসরাত আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির নাম্বারটা নোট করে নেয়, লোকেশনটা অন করে মোবাইলে কানেক্ট করে নেয়। জোরে জোরে দৌড়ে বাসায় চলে আসে। পছন্দের গাড়িটা বের করে লোকেশন ট্র্যাকিং করতে করতে রাফির গাড়ির পেছনে যেতে নির্জন রাস্তার সামনে রাফি গাড়ির দ্বিতীয় নাম্বার গাড়িটা নুসরাতের, কিন্তু হঠাৎই একটা মোড়ে পেরোতেই পরপর দুইটা গাড়ি নুসরাতের পেছনে পড়ে যায়। নুসরাত বুঝতে পারছে না এখানে আসা তার ঠিক হয়েছে কিনা। রাফির গাড়িটা যেতে যেতে নির্জন জঙ্গল এলাকায় এসে থামে। নুসরাত ও রাফির গাড়ির থেকে কিছু দূরে গাড়িটা থামায়, কিন্তু নুসরাত তার গাড়ি থেকে নামে না। নুসরাত পেছনের দিকে চেয়ে দেখে তার গাড়ির পরে দুটো গাড়ি নেই। রাফির গাড়ির থেকে তিনটা ছেলে নামে। ছেলেগুলো জিন্স জ্যাকেট, স্টাইলিশ ছেঁড়া প্যান্ট, মাথায় লাল রুমাল বাঁধা, দেখতে পুরাই বকাটেদের মতো লাগছে। কিন্তু রাফি নামছে না। কিছুক্ষণ পর একটা লোক গাড়ি থেকে নামে। নুসরাত অবাক হয়ে সেই দিকে চেয়ে থাকে, কেননা লোকটার পরনে মাফিয়াদের স্টাইলে সব কিছু পরা। চারজন লোক সামনের দিকে এগিয়ে যায়। নুসরাত বুঝতে পারছে না রাফি কোথায় গেল। সে তো এই গাড়ির ভেতরেই ছিল, তাহলে কই গেল সে? নুসরাত দৌড়ে সামনের গাড়ির কাছে চলে আসে, কিন্তু সে দেখতে পায় গাড়ির ভিতরে কেউ নেই। তাহলে রাফি কই? নুসরাত আর কিছু না ভেবে সামনের দিকে এগিয়ে যায়, লোকগুলোর পিছনে পিছন। এই কে তুই? আমাদের এখানে কেন নিয়ে এসেছিস? ফরহাদ স্যার যদি জানে তুই আমাদের এখানে ধরে এনে বেঁধে রেখেছিস, তাহলে তোদের একটাকেও ছাড়বে না। ইমন নামে ছেলেটির কথা শুনে সামনে বসা আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে। ফরহাদ আমাকে মারবে, সেটা কিভাবে সম্ভব? আমি তো খুন করে কোনো প্রমাণ রেখে চাই না। তাহলে রাফিন ভাইয়ের কানে যদি খবরটা যায়, তাহলে কিন্তু পরেরটা আর নাই বললাম। রাফিন, তাকে কি তোরা কখনো দেখেছিস? রাফিন ভাইকে দেখা লাগে না, তার কথা বলে সব মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়ায়, আর তুই বলছিস তাকে দেখা লাগে নাকি? আগন্তুকটা টেবিলের ওপরে থাকা সিগারেটের প্যাকেট আর পিস্তলটা নাড়াতে থাকে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটে চাপে, ডান হাত দিয়ে গানটাকে নাড়াতে থাকে। আগন্তুকটা সাকিব নামে ছেলেটাকে হাতের ইশারায় বলে, ওর বাঁধনটা খুলে দে। আগন্তুকের কথা শুনে সাকিব ওর বাঁধন খুলে দেয়। আগন্তুকটা একটু হেসে কিছু না বলে পরপর দুটো গুলি করে বাঁধা দুজন ছেলের মাথা যেয়ে লাগে। ছেলে দুটি চোখ জোড়া যেন বেরিয়ে আসার উপক্রম। বাধা থেকে মুক্তি পাওয়ায় ইমন যেন এটা দেখে উত্তেজিত হয়ে গেছে। সোজা যে আগন্তুকের কলার ধরে ঝাঁকাতে থাকে আর বলতে থাকে, তুই এটা কি করলি কুত্তার বাচ্চা? এদের মেরে দিলি কেন? আগন্তুকটা একটু হেসে জবাব দেয়, রাফির কলার ধরা মানে বাঘের সাথে যুদ্ধ ঘোষণা করা। বলেই শক্ত বুট দিয়ে সজোরে ইমনের তলপেটে লাথি মারে। ইমন দূরে ছিটকে পড়ে যায়। আগন্তুকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে ইমনের সামনে এসে হালকা নিচু হয়ে বলে,
মাফিয়া জগৎ মানে হচ্ছে রক্তের খেলা। সব রাফিনরা রক্তের নেশায় মেতে ওঠে। সবার একটাই কথা মনে হয়, মারো নয় মরো। তুইও এই জগতের একজন, তাই তোকেও মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যেমন আজ দাঁড়িয়ে আছিস, মৃত্যুকে কখনো ভয় পাবি না। তুই যদি মৃত্যুর সামনে থেকে বেঁচে যেতে পারিস, তাহলে মনে করবি তোর আবার চান্স এসেছে। তা তুই কাজে লাগাবি কিন্তু আজ। আগন্তুকটা আর বেশি কিছু না বলে সোজা ইমনের বুকে 3টা গুলি করে। ইমন যেন ভয়ক্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকের দিকে। আগন্তুকটা তার মাথা থেকে হুডিওয়ালা টুপিটা আস্তে আস্তে খুলে, মুখটা কাটা মাস্কটাও খুলে লাশের পাশে ফেলে চলে আসে গাড়ির দিকে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় সাদা ড্রেস পরা কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। সাকিবকে জোরে বলে ওঠে, সাকিব দেখ, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি যা, পালাতে যেন না পারে। সাকিব আর শাহিন ওই দিকে দৌড় দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে যে কাউকেই পায় না। এর আগেই সাদা ড্রেস পরা ছায়াটা উধাও হয়ে যায়। সাকিব আর শাহিন এসে আগন্তুকের সামনে মাথাটা নিচু করে ফেলে। তার মানে পালিয়ে গেছে? আগন্তুক সজোরে পা দিয়ে গাড়ির চাকায় একটা লাথি মেরে গাড়িতে উঠে বসে। আগন্তুকটা ভাবছে ছায়াটা হচ্ছে কোনো এক মেয়ে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এত রাত্রে কে এই ঘন জঙ্গলের ভেতরে আসবে? ঘোরভাবে ভাবতে থাকে আগন্তুক। নুসরাত কিছুক্ষণ আগে বিধ্বংসী একটা ঘটনা দেখেছে, সেটা মনে করতেই তার বুক কেঁপে উঠছে। নুসরাত ছেলেগুলোর পেছনে যেতে যেতে আর তাদের সামনে 3 জন ছেলেকে বেঁধে রাখা হয়েছে। নুসরাত গাছের আড়ালে লুকিয়ে তাদের কাজকর্ম দেখতে থাকে। কালো ড্রেস আপ পরা লোকটা যখন 2টা গুলি করে মেরে দেয়, তখনই নুসরাত হালকা ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ কাউকে এভাবে মেরে দিবে বুঝতে পারেনি সে। যখন আগন্তুকটা নিচে বসা ইমন নামের ছেলেটিকে মারে, মাথা থেকে টুপি আর কাটা মাস্কটা খুললো, তার পুরো চেহারাটা হালকা চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে নুসরাত। সেটা আর কেউ না, তাদের বাসার ছাদের চিলে কোঠার রুমে যেই ছেলে। রাফিরা যখন গাড়িতে উঠবে তখনই নুসরাত গাছের আড়াল থেকে বেরিয়ে যায়, যার কারণে রাফি তাকে দেখে ফেলে। নুসরাতের জানা নেই রাফি তার মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু পাচ্ছে না। নুসরাত যখন দেখলো রাফির হাতের ইশারায় 2টা ছেলে দৌড়ে আসছিল, তখনই নুসরাত সেখান থেকে জোরে দৌড়ে চলে যায়। নুসরাত জঙ্গল থেকে বেরিয়ে খোলা একটা মাঠে চলে আসে আর ভাবতে থাকে রাফি কি করে হতে পারে মাফিয়া। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। রাফি আজ একটু দেরি করে ভার্সিটিতে যায়। গতকাল রাতের কথা মনে করে একটু মুচকি হাসে। গেট দিয়ে যখনই ঢুকবে তখনই রাফি দেখতে পায় 3টে ছেলে মিলে নুসরাতকে বিরক্ত করছে। একটা ছেলে যে নুসরাতের কোমর স্পর্শ করে, রাফি যেন এটা মেনে নিতেই পারছে না। তার চোখ দুটো লাল হয়ে আসছে। সবাই নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে, কারো কিছু বলার সাহস নেই, কারণ ভার্সিটির সভাপতির ছেলে রিয়াদ নুসরাতকে বিরক্ত করছে। রাফি নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নুসরাতের পাশে যে দাঁড়িয়ে রিয়াদকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, নুসরাত আপুর সাথে এরকম করছেন কেন? রিয়াদ রাফিকে দেখে রেগে যায়। শোয়েব নামে ছেলেটাকে ইশারা দিলে সে এসে রাফির কলার ধরে টানতে থাকে, কিন্তু রাফি যেন সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাই সোহেব রাফিকে গালি দেয়। রাফি যেন আর ধৈর্য ধরতে পারছে না, তাই সে তার কলার থেকে হাতটা সরায় আর বিনয়ী কণ্ঠে বলে, ভাইয়া, আপুর সাথে এরকম করছেন কেন? এটা কিন্তু ঠিক না, ওনাকে ছেড়ে দেন প্লিজ ভাইয়া। নুসরাত হালকা করে রাফির দিকে তাকিয়ে দেখে কিভাবে সুন্দর করে অভিনয় করছে। রাফি চাইলেই সব কটার লাশ ফেলে দিতে পারবে, কিন্তু এবারে অভিনয় করার কি দরকার বুঝতে পারছে না নুসরাত। ছেড়ে দেবো, যা, সত্যি সত্যি ছেড়ে দেবো, কিন্তু আজকের রাতের জন্য হলে ওই মেয়েকে আমার চাই। রাফি দাঁতে দাঁত চেপে ধরে আছে। এই কথার জবাব কি দিবে বুঝতে পারছে না রাফি। ভাইয়া, আপনার মুখের ভাষা ঠিক করুন আর ভদ্রভাবে কথা বলুন। রিয়াদ কিছু বলবে এর আগেই নুসরাত কষে একটা চড় মারে রিয়াদের বাম গালে আর বলতে থাকে, এতক্ষণ ধরে তো সব অন্যায় কাজগুলো সহ্য করেছি, এর মানে তাই নয় যে আমি তোকে ভয় পাচ্ছিলাম। তোর মতো রাস্তার কুকুররা সব সময় ঘেউ ঘু করে, আবার যখন খাবার পেয়ে যায় তখন ঠিক হয়ে যায়।
কথাগুলো বলে নুসরাত সেখান থেকে চলে আসে। রিয়াদ বাম হাত দিয়ে গালটা চেপে ধরে আছে, দাঁতে দাঁত চেপে রাফিকে উদ্দেশ্য করে বলে, আজকের রাতে তোকে ধরে এনে এমন শিক্ষা দিব যা তুই কখনো চিন্তা করতে পারবি না। বলেই রিয়াদ একটা মুচকি হাসি দিয়ে চলে আসে। রাফি রিয়াদের চলে যাওয়ার দিকে চেয়ে আছে আর নিচের দিকে চেয়ে মুচকি হাসে। নুসরাত কোনোভাবে নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। সবচেয়ে বেশি রাগ হচ্ছে রাফির ওপর। কেন সে তখন অন্যায় দেখেও ওদের মারল না? তাই সে রাফির ক্লাসের দিকে চলে আসে। রাফি ক্লাসে বসে বসে ক্লাস করছিল, তখনই নুসরাত বাইরে রাফিকে উদ্দেশ্য করে বলে, এই রাফি, এখনই ক্যাম্পাসের পুকুর পাড়ে আসবি খুবই তাড়াতাড়ি। রাফি বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এভাবে ডাকলো। তাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কিন্তু কেন সে